বাংলাদেশের রাজনীতি পরিবর্তিত হয়ে গেছে তা না, বিএনপির রাজনীতি না হলে আদনান ভাই এইভাবে একটা উদ্যোগ গ্রহণ করা, তারপর অনেক আগের থেকে আমাকে যোগাযোগ করা, ওনার সাথে আমার সরাসরি কোনো যোগাযোগ ছিল না, আমার অন্য এক ছোট ভাইয়ের মাধ্যমে যোগাযোগ, তারপরে সেখান থেকে আমার উপস্থিতি এখানে নিশ্চিত করা, এইটার জন্য যে পরিমাণ সময়, পরিশ্রম এবং মনোযোগ উনি দিয়েছেন, তাতে করে বোঝা যায় আসলেই বিএনপি এবং বাংলাদেশের রাজনীতি 5 তারিখের পরে পরিবর্তনের পথে হাঁটছে। এবং আজকে আমাদের এখানে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আগামীর বাংলাদেশ। দেখেন, আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হলো রাজনীতি বলতে আমরা এতদিন যা বুঝতাম সেটা শুধুমাত্র ছিল জনগণকে প্রতারিত করা, ক্ষমতাকে একটি দলের কুক্ষিগত করে লুটপাটের একটা সিন্ডিকেট তৈরি করা। সেই জায়গা থেকে এই প্রতিরোধ, 5 তারিখের প্রতিরোধের মধ্য দিয়ে আপনারা যা করেছেন, আপনারা ক্ষমতাকে আপনাদের কাছাকাছি নিয়ে আসছেন। এবার এই ক্ষমতা প্র্যাকটিস করা, এক্সারসাইজ করা, চর্চা করার পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। সেই চর্চা করার পরিবেশ তৈরির জন্য সবার আগে আমাদের যেটা দেখতে হবে, বাংলাদেশের স্বার্থটা দেখতে হবে। সেই বাংলাদেশের স্বার্থ দেখার জন্য আগে আসলে বাংলাদেশ বলতে কি বোঝায় আর এতদিন কি বোঝানো হয়েছে। এই যে আপনাদের দিল্লি দাসী এখন নাকি কলকাতায় দোকান খুলছে, আপনারা খবরে দেখছেন না? কলকাতায় নাকি আওয়ামী লীগের অফিস খুলছে। তাহলে বাংলাদেশে তার দোকানপাট বন্ধ, এখান থেকে লুটপাট করে লাঠি কি বলে গডি বাটি গোল করে পালায় গিয়ে সে এখন কলকাতায় দোকান খুলছে। এবং বাংলাদেশে আওয়ামী লীগ যে একটি বাংলাদেশ বিরোধী রাজনৈতিক শক্তি আকারে রাজনীতি করতো, এটা দিন দিন আরো পরিষ্কার হচ্ছে। এখন এটা ছোট ছোট বাচ্চারাও জানে যে এটা কোনো বাংলাদেশি শক্তি ছিল না। ফলে এখানে কলকাতার আশ্রয়ে প্রশ্রয়ে, কলকাতার বয়ানে, কলকাতার ভাষ্যে, কলকাতার চিন্তায়, কলকাতার চেতনায়, কলকাতার সংস্কৃতিতে যারাই রাজনীতি করবে, যারাই এখানে জনগণের সাথে নিজেদের রাজনৈতিক পরিচয়ের বাইরে কলকাতার পরিচয়ে পরিচিত করানোর চেষ্টা করবে, সেইটার বিরুদ্ধে আমরা আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশে আর কোন হিন্দুত্ববাদী, আর কোন ভারতীয় আগ্রাসী নীতি কোন দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। কোনদিনও রাজনৈতিক বয়ানের নামে কোন কলকাতাবাসী বুদ্ধিজীবীটা, কোন ইসলাম বিদ্বেষের রাজনীতি, কোন বামপন্থী রাজনীতিকে আমরা মূলধারা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে প্রশ্রয় দিব না। বাংলাদেশে আগামী দিনে মূলধারা হবে মধ্যপন্থার রাজনীতি, এবং সেই মধ্যপন্থার রাজনীতিকে মূলধারা করার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে বলেছিলেন সার্বিক জাতীয়তাবাদ। আপনি চাকমা হন, মারমা হন, পাহাড়ি হন, হিন্দু হন, বৌদ্ধ হন, মুসলিম হন, আপনি জৈন হন, নাস্তিক হন, আপনি বাংলাদেশি পরিচয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নিজেকে পরিচিত করাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখনই বাঙালি হয়ে যাবেন, বাঙালি পরিচয়টা হলো একটা ট্রাইবাল পরিচয়, এটা হলো গোত্রবাদী পরিচয়। ছোটবেলায় আপনারা সমাজবিজ্ঞান বই পড়েন নাই? আদিম গুহায় মানুষ থাকতো, দলবদ্ধভাবে জীবনযাপন করতো, দল বাইন্দা শিকার করতো, তারপরে দল বাইন্দা পশু পাখি আইনা খাইতো। এরকম বাঙালি জাতীয়তাবাদী যে আইডিয়াটা, এই বাঙালি কমিউনিটি, বাঙালি গোত্র, এটা টুঙ্গিপাড়ার একটা গোত্র, এটা প্রাচীন আমলের রাজনীতি বাংলাদেশে করছে এই ডিজিটাল ফ্যাসিবাদের নামে। এই জন্য আমরা এখানে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা যখন বলি, আমরা গোত্রভিত্তিক এই ধরনের আপনার হিন্দুত্ববাদের প্রভাবে লালিত পালিত, আশ্রিত, বিকশিত জয় বাংলার যে রাজনীতি, যেটা জয় হিন্দের একটা অনুকরণে জয় বাংলার যে রাজনীতি, সেটার বিরুদ্ধে একটা সার্বিক বাংলাদেশি জাতীয়তাবাদের কথা যখন আমরা বলি, এটা একটা সভ্যতাগত পরিচয়ের কথা বলি। আমরা বিশ্ব বাঙালির হন, আপনি চাকমা হন, মারমা হন, আপনার একটাই দেশ, সেটা হলো বাংলাদেশ। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, বাংলাদেশ আপনার একটা আবেগের জায়গা। এই জন্য আপনার প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাত্র অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছেন, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন, কিন্তু অল্প সময়ের মধ্যে উনি সার গঠন করেছেন,
উনি একই সাথে যেমন ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করেছেন, মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক স্থাপন করেছেন এবং যুবকদেরকে কর্মমুখী করার জন্য এবং বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করার জন্য, মিঠা পানি ধরে রাখার জন্য খাল খনন কর্মসূচি করেছেন। ফলে উনি নিজের দেশকে প্রথমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, তারপরে শিক্ষা, তারপরে উন্নত প্রযুক্তি সেই সময়ের প্রেক্ষিতে এবং আন্তর্জাতিক সম্পর্কে একটা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে নেওয়ার জন্য একটা অন্তর্ভুক্তিমূলক পরিচয়ের রাজনীতি আপনাকে দিয়েছেন। বিএনপির বাংলাদেশে আর কিচ্ছু করার দরকার নাই। বিএনপি বাংলাদেশের রাজনীতির জন্য যে অবদানটা রেখেছে, যে একটা অপূর্ব অবদান, সেটা হলো বাংলাদেশি রাষ্ট্রীয় পরিচয় আপনাকে আমাকে দিয়েছে। আমাদের প্রাচীন ট্রাইবাল গোষ্ঠীবাদী গোত্রবাদী পরিচয় থেকে বিশ্ব সভ্যতায় মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা উন্নত আধুনিক জাতি হওয়ার মতো একটা পরিচয় আমাদের দিয়ে গেছে। এবার এই জাতিটা নির্মাণ করার দায়িত্ব আপনার আমার। এটা শুধু বিএনপির নেতা কর্মীর দায়িত্ব না, দেশটা তো বিএনপির নেতা কর্মীর না, দেশটা তো আপনার আমার। এবং বিএনপি ভালো করবে কখন? যখন আপনি আমি ভালো করব। বিএনপি নেতা কর্মী বান্ধব দল না, বিএনপি জনগণ বান্ধব দল, নাগরিক বান্ধব দল। বিএনপির মূল শক্তি তার নীরব ভোটাররা। এই যে 16 বছর বিএনপি মাইর খাইলো, কিন্তু কোনোদিনও তো তার পরিচয় লুকায় রাজনীতি করতে হয়নি। বিএনপি কোনো মুনাফিকের রাজনীতি করে না। বিএনপির 1000 সমস্যা আছে, আমরা সমালোচনা করি, সেটা আমরা করব। এবং এটাই বিএনপির বিউটি। বিএনপি যে আমাদের মতো লোকেরা ডাকে, তার কারণ কি? তার কারণ হলো তারা গণতন্ত্র মিন করে। তারা সমালোচনাটাকে আমলে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়। এখন আপনি যদি হরে ধরে এই মধ্যপন্থার বিরুদ্ধে রাখেন এবং এখানে এক ধরনের উগ্র বামপন্থী ভারতীয় বয়ানের রাজনীতি যদি এখানে মূলধারা করার চেষ্টা করেন, তাহলে এই বামপন্থীরা আওয়ামী লীগকে যেরকম ফ্যাসিস্ট করে ছেড়েছে, এই বিএনপির ঘাড়ে যদি তারা চড়ে, বিএনপিকেও গণবিরোধী করে ছাড়বে। এই জন্য বেগম খালেদা জিয়া 13 সালে যখন শাহবাগে ইসলাম বিদ্বেষের জোয়ার তৈরি করা হয়েছিল, যখন কৃত্রিম জনজাগরণ তৈরি করা হয়েছিল, উনি রংপুরের সমাবেশে বলেছিলেন, শাহবাগ ধর্ম নাশা। বাংলাদেশে আমরা সমস্ত ধর্মের সম্মিলনে, সমস্ত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভিত্তিতে বাংলাদেশি এই যে আত্মপরিচয়, যে আমাদের সভ্যতাগত আত্মপরিচয়, সেই আত্মপরিচয়ের ভিত্তিতে একটা রাষ্ট্র করতে চাই। সেই আত্মপরিচয়ের ভিত্তিতে একটা অধিকার ভিত্তিক রাষ্ট্র করতে চাই। এই জন্য আমরা বলি, দল যার যার, রাষ্ট্র সবার। আপনি যেই দলেরই হন, রাষ্ট্র আপনার মধ্যে বেইনসাফি করবে না, রাষ্ট্র আপনার অধিকার সংরক্ষণ করবে। এইরকম একটা বাংলাদেশ গঠনের সুযোগ 5 তারিখের পরে আমরা পেয়েছি। এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের 1 নম্বর দায়িত্ব হলো, এই যে মুক্তিযুদ্ধের একটা আওয়ামী ইতিহাস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে শুধু ঘোষণা না, রণাঙ্গনের যুদ্ধের মধ্য দিয়ে উনি যেভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন এবং আপনার 1975 সালের সেই 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার নেতৃত্ব দান করার মধ্য দিয়ে বাংলাদেশকে যেভাবে পুনর্জন্ম দিয়েছিলেন, সেই কোনো কিছুর অবদান কিন্তু, কোনো কিছুর ক্রেডিট কিন্তু বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাবি করে না। কেন দাবি করে না? বিএনপি মনে করে এই ক্রেডিট হলো দেশপ্রেমিক জনতার। তারা শুধু রাজনৈতিক নেতাকর্মী হিসেবে সহযোগী বা ভ্যানগার্ড বা রক্ষাকারী সৈনিকের ভূমিকা পালন করেছে। ফলে বিএনপি কোনো ক্রেডিটের রাজনীতি করে না, বিএনপি কোনো ইতিহাস দখলের রাজনীতি করে না। এই জন্য বাংলাদেশের স্বার্থকে রক্ষা করার জন্য আমরা বিএনপিকে যেভাবে গঠন করতে চাই, তার জন্য আমাদের নিজেদের আগে চিন্তায়, মননে আর উন্নত জায়গায় নিজেদের পৌঁছানো দরকার আছে। কারণ আমাদের 15, 16, 17 বছরে আমাদের শিক্ষা, আমাদের নৈতিক মূল্যবোধ, এগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে। ঘুষ দিয়ে চাকরি নেওয়া, আপনার 2 নাম্বারি করে অর্থ উৎপাদন করা, এগুলোকে সফলতা আকারে হাজির করা হয়েছে। এগুলো সফলতা না। এই জন্য 5 তারিখের অভ্যুত্থানটা ছিল একটি নৈতিক জনজাগরণ। এটা শুধু হাসিনার পতন হয় নাই, এর মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্মের এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এই নতুন বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে আমাদের এই প্রজন্মের, এই যে আকাঙ্ক্ষা, এই যে ভবিষ্যৎমুখী পরিকল্পনা, এটাকে কেন্দ্র করে। এবং সেক্ষেত্রে আমাদের অতীত মুরব্বীদের যে সংগ্রামের অভিজ্ঞতা, তাদের যে দূরদর্শিতা, তাদের যে
যে প্রাজ্ঞতা, এগুলো আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু সামনের দিক থেকে আমরা নেতৃত্ব দিতে হবে তরুণদেরকে। এই জন্য তরুণদেরকে চিন্তায়, জ্ঞানে, নৈতিকতায় একটা উন্নত মানদণ্ডের মধ্যে পৌঁছাইতে হবে। আপনার শত্রু পরাজিত হওয়ার পরেও জিতে যাবে যদি আপনি শত্রুর বৈশিষ্ট্য থেকে নিজেকে মুক্ত করতে না পারেন। আপনার ভিতর যদি আওয়ামী লীগের খাসিলত থেকে থাকে, আপনি যেই দলই করেন আপনি কিন্তু বিজয়ী হতে পারবেন না। বাংলাদেশের এখন প্রধান সমস্যা হলো আওয়ামী নফসানিয়াত, যেটাকে আমি বলি, আওয়ামী খাসিলত থেকে আমরা বের হইতে পারতেছি না। এই খাসিলত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত হইতে হবে। এই জন্য বাংলাদেশে গণতন্ত্র চর্চার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের যে গুরুত্বপূর্ণ জায়গাটা, এটা যে একটা আমাদের সভ্যতাগত জায়গা, এই মধ্যপন্থার রাজনীতি যে বাংলাদেশের ভবিষ্যৎ, মধ্যপন্থাকে যে আমাদের মূল ধারা করে তুলতে হবে এবং সেক্ষেত্রে যে আমাদের বুদ্ধিভিত্তিকভাবে, সাংস্কৃতিকভাবে নতুন করে নেতৃত্ব দিতে হবে, এই চিন্তা, এই গুরুত্বটা আমাদের আগে বুঝতে পারতে হবে। সেই গুরুত্বের আলোকে তরুণ সমাজকে আমাদের এই দায়িত্বটা নিতে হবে আজকে, যে আমরা বাংলাদেশকে আর কখনোই একটা গোত্রবাদী, একটা প্রাচীন আমলের একটা বর্বর, একটা গণহত্যাকারী রাজনীতির দিকে নিয়ে যেতে দেব না। আমরা অধিকার ভিত্তিক একটা রাজনীতি করব। সেই অধিকার ভিত্তিক রাজনীতি করার জন্য রাজনীতির ধারণাটা আমাদের প্রথমে পরিবর্তন করতে হবে। এই জন্য রাজনীতির ধারণাটা, যেটা আদনান ভাইয়ের সাথে একবার আলাপ হচ্ছিল আমার আজকে সকালেই, যে রাজনীতির ধারণাটা মানে ক্ষমতা না, রাজনীতির ধারণাটা হলো সেবা, যেটাকে বলি আমরা পলিটিক্স মানে হলো ফিলান্থ্রপি। আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটা জনগণ ঠিক করবে, কিন্তু আপনি যদি মনে করেন আপনি রাজনৈতিক কর্মী, আপনি জনগণের পাশে থেকে যতটুকু সামর্থ্য আছে আপনি সেবা নিয়ে হাজির হবেন। আপনার সাথে জনগণের সম্পর্ক হবে সেবা দাতা হিসেবে, আর জনগণ সেবা গ্রহীতা হিসেবে আপনাকে যদি পছন্দ করে, আপনাকে যদি মনে করে, সে ক্ষমতায় আনবে। বিএনপির মূল শক্তি যেটা, সেটা হলো এই যে রাজনীতিটা 5 তারিখের পরে শুরু হয়েছে, 5 তারিখের পরে যে রাজনীতি, সেবা ভিত্তিক রাজনীতি, জনকল্যাণমুখী রাজনীতি, এইটার প্রতিযোগিতায় আমাদের নামতে হবে। এই জন্য 5 তারিখের পরের রাজনীতিটা আর কখনোই যেন প্রতিহিংসার রাজনীতি না যায়। এই জন্য আমরা কোন রকম কোন মতাদর্শিক বা অনুভূতির রাজনীতিকে রাষ্ট্রের স্থান দিব না। রাষ্ট্র হবে অধিকার ভিত্তিক রাজনীতি করবে, বা এই জন্য বাংলাদেশি পরিচয়টার গুরুত্ব আমাদের বুঝতে হবে। এই জন্য মধ্যপন্থার রাজনীতির গুরুত্ব আমাদের বুঝতে হবে। যারা ছলে বলে কৌশলে ক্ষমতা দখল করে তারপরে মনে করবে আমরাই সেরা, আমাদের কোনো বিকল্প নাই, এগুলো হাসিনার মডেল। যারা নিজেদেরকে উন্নত মনে করে, হ্যাঁ, একজন কৃষক যিনি পড়াশোনা জানেন না, যিনি সূর্যের দিকে তাকিয়ে বলতে পারে যে এখন বেলা কয়টা, যিনি আকাশের দিকে তাকিয়ে বলতে পারে কখন বৃষ্টি হবে, সেও জ্ঞানী লোক। সে আপনার চেয়ে অনেক বেশি জ্ঞানী, তার সাথে প্রকৃতির অনেক বেশি সম্পর্ক আছে। বলে আপনি জ্ঞান বিজ্ঞানের অহংকারে ফাইটা করেন না। সাধারণ মানুষকে যারা অবমূল্যায়ন করে, তাদের হাত, তারা যতই মিষ্টি মিষ্টি কথা বলুক, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না। এই জন্য বিএনপির একটা বিউটি কি, বিএনপি হলো সব দলের পার্টি, সব আছে এখানে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত বিশ্বাসের একটা প্ল্যাটফর্ম আছে। এটাকে যদি মূল ধারা করেন, এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে আমরা বাংলাদেশ বলতেছি, এইটার সম্ভাবনার জন্য বিএনপিকে শক্তিশালী করা বাংলাদেশের যে কোনো সচেতন নাগরিকের দায়িত্ব। আপনি যদি বলেন বিএনপি খারাপ, সেই খারাপটা আপনি বলবেন যে তাহলে মনে করতে হবে যে আপনি নাগরিক হিসাবে আপনার কোয়ালিটি খারাপ। আপনি যদি বিএনপিকে ভালো করতে চান, তাহলে নাগরিক হিসেবে নিজের কোয়ালিটিকে উন্নতি করেন। কারণ উপরে আল্লাহ, নিচে এই মধ্যপন্থার রাজনীতি ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। চারদিকে শত্রু ধারা ঘেরা আমরা। এখানে একটা উগ্র ইসলামী জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য চারদিকে ক্যাম্পেইনিং শুরু হয়ে গেছে 5 তারিখের পরের থেকে। সেটা আমাদের অনেক ইসলামপন্থী ভাইরাও বুঝতে পারতেছে না। অন্যদিকে বামপন্থীরা তো আছেই। ফলে সব মিলে বিভিন্ন পন্থী, বামপন্থী ডানপন্থীর বাইরে আমাদের এই মধ্যপন্থা, লিবারাল ডেমোক্রেটিক গণতান্ত্রিক মূল্যবোধ ভিত্তিক অধিকার ভিত্তিক রাজনীতি, এটাকে আমরা যদি সাংস্কৃতিক ভাবে, বুদ্ধিভিত্তিক ভাবে, দার্শনিক ভাবে মূলধারা করতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা যাবে না। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদের বিকাশ, আপনার চিন্তা, আপনার মানসিকতা, আপনার মতাদর্শ, এটা সামাজিক স্তরে আপনি বিকশিত করেন, কিন্তু রাষ্ট্রে আপনি নিরপেক্ষ নাগরিক আকারে অন্য নাগরিককে শ্রদ্ধার চোখে দেখার জন্য সমস্ত নাগরিকের অধিকার ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করেন, যেখানে প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি হবে না, প্রধানমন্ত্রী হবে একটা প্রতিষ্ঠান।
রাষ্ট্র কোনো ব্যক্তির মতো আচরণ করবে না, রাষ্ট্র আচরণ করবে একটা প্রতিষ্ঠান আকারে। সমস্ত ব্যক্তির দল মত ধর্ম নির্বিশেষে একটা ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র নিবে। এরকম একটা মানবিক কাঠামোর রাষ্ট্র গড়ে তুলতে হবে আমাদের, যে রাষ্ট্রে আর কখনোই সেই রাষ্ট্রীয় বাহিনী আমাদের শিশুদের বাচ্চাদের গুলি করে হত্যা করবে না। সেই রাষ্ট্রীয় বাহিনী কখনোই আমাদের নারীদের, আমাদের শিশুদের, আমাদের এখানে যারা সংখ্যায় অল্প কমিউনিটি তাদের অধিকার নষ্ট করবে না। যারা অন্য ধর্মের, অন্য বিশ্বাসের, ভিন্ন মতের, তাদের নিরাপত্তার কোনো ঘাটতি অনুভূত হবে না। এরকম একটা রাষ্ট্র গঠনের জন্য আমাদের যার যার জায়গা থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো আগামী দিনে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার সালাম জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আয়োজককে ধন্যবাদ দিতে চাই এবং আমি রবি ভাইয়ের কাছে জানতে চাই, উনি একটা আলোচনা করেছিলেন আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আন্দোলন মূলত 3 ধাপে। প্রথমত আমাদের ফ্যাসিস্টের পতন হয়েছে, এখন এই ফ্যাসিস্টের পতনের যে স্পিরিট, আমি যেটা মনে করি ঐক্য, এটাকে সামাজিকরণ করা। এরপরে এটা দ্বিতীয় ধাপ, এবং তৃতীয় ধাপ আপনি বলেছিলেন যে পরবর্তী ধাপে এটা আমাদের দর্শন এবং চিন্তার মধ্যে সম্প্রসারিত করা। আমি আপনার এই চিত্রাশোক আলোচনা থেকে একটু শুনতে চাই। আর একটা বিষয় আপনি বলেছেন 54 বছর আমাদের এখানে কালচারাল জেনোসাইড হয়েছে। আমি আপনার কাছে জানতে চাই, দেশ বিভাগের পরে ভারত থেকে আসা ভারতীয় বা তাদের সাথে আসা সংস্কৃতি আমাদের এই কালচারাল জেনোসাইডের জন্য কতটা দায়ী? ধন্যবাদ। খুবই সুন্দর, এবং আপনি অনেক মনোযোগ দিয়ে আমার লেখা বা আলোচনা ফলো করে এটা বুঝতে পারলাম। আমি অভ্যুত্থানের পরপরই বলেছিলাম যে কোনো আন্দোলন সফল হওয়ার জন্য 3টা ধাপ লাগে। প্রথম ধাপটা হলো গণ ঐক্য, সমস্ত মানুষের ঐক্য, যেটার মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী অবস্থার অবসান হইতে পারে, মানে শাসকের পতন হইতে পারে। তারপরে যে ঐক্যটা হলো, সেই ঐক্যটাকে সামাজিকীকরণ করা, সেই ঐক্যটার সাংস্কৃতিক বয়ান সমাজে মূলধারা করা। এবং তৃতীয় ধাপ হলো এই যে সাংস্কৃতিক বয়ান, এটাকে একটা ঐতিহাসিক বা দার্শনিক লড়াই উন্নীত করা। যখন এই দার্শনিক বা ঐতিহাসিক লড়াইটাতে আপনি বিজয় অর্জন করবেন, তখন বুঝতে হবে আপনার আন্দোলনটা শেষ হয়েছে। সেদিক থেকে আমরা হাসিনার যে পতন ঘটিয়েছে এটাও প্রাইমারি কাজ, প্রাথমিক স্তর। আরো 2টা স্তর আমাদের বাকি আছে। সেটা হলো এই আপনি যেটা বললেন আন্দোলনের ঐক্য, এটাকে সামাজিকীকরণ করা, এবং এটার আলোকে সমাজে নতুন মূল্যবোধ, এই যে 5 তারিখে যে সলিডারিটি, 5 তারিখে যে ভ্রাতৃত্ব আমরা অর্জন করেছি, এই ভ্রাতৃত্বটা সামাজিকভাবে আমাদের সমস্ত জায়গায় পৌঁছায় দেওয়া, এবং এই ভ্রাতৃত্বের আলোকে নতুন দার্শনিক, এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, যে অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদের কথা আমরা বলছি, এটা বাংলাদেশে বিকশিতই হয়নি। এটা জিয়া রহমান তো সময়ই পাইছেন অল্প, এটাকে মূল ধারাই করা হয়নি। এবং মূল্যবোধ আসবে কোথা থেকে? বাংলাদেশের মূল্যবোধ আসবে ইসলামের ভেতর থেকে। ডেফিনেটলি এখানে একজন নাস্তিকও যদি থাকে, ইউরোপ আমেরিকায় নাস্তিকরা থাকে কিভাবে? একজন খ্রিস্টান নাস্তিক, সে এখানকার নাস্তিক থাকবে, অসুবিধা নেই, কিন্তু সি অর হি শুড বি আ মুসলিম এথিস্ট। ইসলামী ধারা বা মুসলিম ধারাটাই এখান থেকে, এই ধারা থেকে মূল্যবোধটা বের হবে। কিন্তু সেই মূল্যবোধটা ইউনিভার্সাল, আমরা কারো উপর চাপাইয়া দিব না, কাউকে আমরা জোর জবরদস্তি করবো না। এটার ক্ষেত্রে এটাকে বলে ভ্যালু প্লুরালিটি, মানে বিভিন্ন মূল্যবোধের একসাথে সহাবস্থানের একটা জায়গা আমাদের নির্মাণ করতে হবে। এটাই হলো আগামীর বাংলাদেশের যে আমাদের সংগ্রাম। এই 3টা ধাপের কথা আমি বলেছিলাম। আর দ্বিতীয় ধাপ হলো এই সংগ্রামের ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করলেন, সবচেয়ে বাধা এখানে তৈরি করছে এখানকার কলকাতাপন্থী, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, বামপন্থী চিন্তা। এই যে শেখ মুজিবুর রহমানকে বাকশাল করতে উদ্বুদ্ধ করছিল কারা? মস্কোপন্থী বামপন্থীরা। কেমনে? তারা বললো যে এর মধ্যে দিয়ে আপনি সমাজতন্ত্র, গণতন্ত্র 2 জিনিসই খাওয়াই দিতে পারবেন। খাওয়াই দিয়ে তাইরে নাইরে করে এই যে মুজিবতন্ত্র বেসিক্যালি দেখা গেল একটা। বলে এই যে বামপন্থীটা, এই বামপন্থীদের সমস্ত রাজনৈতিক বয়ান
এরা সরাসরি ইউরোপ আমেরিকার দার্শনিকদের কাছ থেকে নেয় নেই, মানে হেগেল মার্কস থেকে না নিয়েছে কলকাতার দাদাবাবুদের যে তাফসির, যে ব্যাখ্যা, ব্রাহ্মণ্যবাদী যে মার্কসিজমের ব্যাখ্যা, যার মধ্যে আপনার ইনহেরেন্টলি ভেতরগত ভাবে ইসলাম বিদ্বেষটা রয়ে গেছে। কারণ হলো কলকাতার ইতিহাসের মধ্যে, ভারতীয় ইতিহাসের মধ্যে মুসলমানদের 800 বছরের শাসনকে একটা কলোনিয়াল বর্বর শাসন হিসাবে দেখানো হয়। ফলে এন্টার মুসলমানরা তাদের কাছে একটা এনিমি। ফলে বাঙালি মুসলমান যে লম্বা সময় ধরে এখানে সংগ্রাম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াইলো, তিতুমিরের আমল থেকে যেখানে লম্বা সংগ্রাম আমাদের, হ্যাঁ, সেগুলোকে তারা ওরকম গুরুত্ব দেয় না। গুরুত্ব না দিয়ে তারা মনে করে এন্টার মুসলমানরা হলো কলোনাইজার, তাদের দখল করছে ভারতবর্ষে, তারা শাসক, আপনার শোষক। এই বয়ানের ভিত্তিতে তারা মুসলমানদের যেভাবে এনিমি মনে করে, এই বয়ানের আলোকে এবং পরবর্তী সময়ে কলকাতার যে আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গি, যেটাকে বলে বেঙ্গল রেনেসাঁ, এই বেঙ্গল রেনেসাঁর সাথে বামপন্থার এমন এক সংযোগ তারা ঘটায় বেসিক্যালি এখানে প্রগতিশীলতার নামে একটা চরম প্রতিক্রিয়াশীলতা এবং ইসলাম বিদ্বেষের আলোকে এখানে তারা একটা সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি গড়ে তুলছে। যে কারণে দেখবেন 15 বছরের টুপিদারি দেখলে আপনার অপমান করা হয়েছে। এখানে আপনার গুম করা হয়েছে একটা ছেলেকে, আমি জানি কেন, তার শুধু দাড়ি ছিল এবং তার গার্লফ্রেন্ড ছিল না, ও প্রেম করতো না, এই কারণে গুম করে পিটানো হয়েছে। ও জঙ্গি, নামাজ পড়তো, দাড়ি ছিল এবং কোনো গার্লফ্রেন্ড ছিল, এটা তার অপরাধ ছিল। বলে এই যে সাংস্কৃতিক ভাবে আপনার আত্মপরিচয়কে, আপনার মুসলমান পরিচয়টাকে ইলিমিনেট করার একটা আপনার রাষ্ট্রীয় ভাবে একটা উদ্যোগ, এটাকে আমি কালচারাল জেনোসাইড হিসেবে আখ্যায়িত করেছিলাম। ধন্যবাদ। আপনারা যারা প্রশ্ন করতে চান আপনারা হাত তুলবেন, পরের জন পাশে দাঁড়াবেন। ইনশাআল্লাহ আমরা আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কালাম, ধন্যবাদ রিয়াজ ভাইকে এরকম আয়োজনের জন্য। আমার একটা সরাসরি শিক্ষক, আমাদের সামনে আমাদের সবসময় আমাদের সম্পর্ক আমি পাই, এবং আমার একটা রাজনৈতিক পরিচয়, সেই পরিচয়টা আমি এখানে দিচ্ছি না। আমি রেজাউল রনি ভাইকে ফলো করি বিভিন্ন দর্শন মাধ্যমে। আমার একটা প্রশ্ন রেজাউল রনি ভাইয়ের কাছে, অনেক সময় আমরা প্রশ্ন করতে পারি, আপনাকে প্রশ্ন করতেছি। আমরা একটা আত্মিক আওয়ামী পরিবেশে আছি, আমরা আওয়ামী লীগ মুক্ত বলে কিন্তু আওয়ামী পরিবেশে আছে, আওয়ামী পরিবেশ। একটু তো উদাহরণ দিই, খুব রিসেন্টলি তাদের একটা স্পেশাল বিসিএস হয়েছে, সেই বিসিএসে আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই, এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরবর্তী সময়ে যার সাথে আমার দেখা হয়েছে, সবাই বলছে রিকোয়েস্ট করাইতে হবে কিন্তু এবং প্রত্যেকে আমি জবাব দিচ্ছি, যে প্রাইভেটে রিকোয়েস্ট করাই তাহলে 5 আগস্টের কি দরকার, এই 5 আগস্ট হওয়ার প্রয়োজন থাকে। আমাদের বাস্তবতা বুঝতে হবে, আমরা একটা লেট ফেসিজমের মধ্যে আছি, আমরা ফেসিজমকে একটু উপকার করতে পারি। এর পরবর্তীতে সময় এই ফেসিজমের মধ্যে আছি। আমি রনির কাছে প্রশ্ন করতে চাই, আমি খুবই খুশি হইতাম আমাদের কিন্তু সংস্কার কমিশন হয়েছে, এরকম কমিশন হইত রাজনৈতিক দাঁড় করার সংস্কার কমিশন, তাহলে সেই বাংলাদেশের জন্য একটা সুন্দর রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি যারা হিসেবে তৈরি করে আমার মনে হয়। আমার প্রশ্ন এই জায়গায়, আওয়ামী লীগ ছাড়া যে পরিবেশে আমরা আছি, সেখানে আমাদের রাজনীতি, আপনি বলেছেন যে মধ্যবর্তী রাজনীতি হবে, এবং মধ্যবর্তী হচ্ছে আমাদের উন্নয়নের জায়গা, এটা ঠিক, এবং সেই রাজনীতিটা কিভাবে হবে অনেক বিশ্লেষণ দিয়েছে। এই সাথে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের এই সমাজে আমরা সবাই সার্বিক জাতীয়তা যে শব্দটা, সেই শব্দটা ভুল এবং দর্শন এর বাজার এসবের সাথে জড়িত না থেকেও একটা আওয়ামী সমর্থক আছে আমাদের সময়, তাদেরকে আমরা 5 করে দিয়ে আমরা এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে দিতে পারবো না। এই আমাদের সামনে যে রাজনীতি দাঁড় করা, সেই রাজনীতিতে মোট আইডিয়ালি আমরা আপনি জাতীয়তাবাদী বেলারে এসে রাজনীতি করতে বিষয়টা এমন না, আপনি ব্যক্তি, আপনি ইন্ডিভিজুয়াল আপনার রাজনীতি করতে পারে, আপনি এইটা বিশ্বাস করেন এটা আপনার রাজনীতি, এইটা কিন্তু আপনি রাজনীতি করতে হবে, আপনার বিএনপি করতে হবে, এরকম কিছু না, আপনি ইন্ডিভিজুয়াল একটা জিনিস বিলিভ করেন, এটা আপনার রাজনীতি, এবং এই রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে আপনার। দর্শক, সামনের এই সময়ে যে গোষ্ঠীর কথা বললাম, যেখানে আওয়ামী লীগের নাশকতা এবং বাজারের সাথে জড়িত ছিল না, কিন্তু আমি মনে বিশ্বাসী ছিল,
তাদের তো আমাদের সমাজে করে নিতে হবে, তাদেরকে সামনে নিতে চলতে হবে। অন্যথায় এরা আমাদেরকে, আমাদের রাষ্ট্রকে উন্নয়নশীল রাষ্ট্রের থেকে যে যার জন্য টানকের দিকে ধরবে, তাদেরকে আমরা সমাজে কিভাবে তুলে করবো, তাদের রাজনীতি কিভাবে প্রতিষ্ঠা করবো, এবং সামনে আমাদের সবাইকে নিয়ে যে রাজনীতি সেই জায়গায় তারা কিভাবে করতে গেছে। জি, ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই প্রশ্নটি করেছেন। এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে আমাদের যেহেতু বাংলাদেশের সমাজে কোনো ক্লিনজিং এর রাজনীতি করা যাবে না, কারণ আপনি দেখবেন এমন পরিবার আছে, এক পরিবারে এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জামাত বা জাতীয় পার্টি। এখন আপনি কি একবারে মেরা ফেলবেন? মেরাতে ফেলতে পারবেন না। তাহলে কি করতে হবে? আওয়ামী লীগ আমাদের কি? আওয়ামী লীগ আমাদের ইন্টিমেট এনিমি, যেটাকে বলে ঘনিষ্ঠ শত্রু। ঘনিষ্ঠ শত্রুকে কখনো ক্লিনিং করা মানে কিল করে হত্যা করা শেষ করা যায় না, এবং যদি তার একটা মতাদর্শ থাকে। আওয়ামী লীগ করাটা অন্যায় না, আওয়ামী লীগ করাটা ভুল, একটা ভুল রাজনৈতিক মতাদর্শ বিশ্বাস করা। কিন্তু এই ভুল মতাদর্শ বিশ্বাস করে যারা 15 বছরে গুম খুন করেছে এবং এই জুলাই পার্টিকুলারলি গণহত্যা চালিয়েছে, তারা অপরাধী। তাহলে প্রথমত আওয়ামী লীগকে আমরা যেটা বলতে চাই, আপনারা অপরাধী এবং ভুল মতাদর্শ বিশ্বাস করে দুইটাকে আলাদা করেন। অপরাধীদেরকে আইনের আওতায় দিয়ে দেন, বিচার হোক। আর যারা ভুল মতাদর্শ বিশ্বাস করেছেন, মানুষ মাত্র অপরাধ করবে এমন কোনো কথা নাই, কিন্তু ভুল করতে পারে, সেই ভুল সংশোধনের জন্য আপনারা কনফেস করেন, স্বীকার হইতে করেন। আপনারাও প্রতারিত, আপনাদের নেত্রী পালাই গেছে আপনাদের রেখা। বলে আপনারা ভুল স্বীকার করে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রক্রিয়া নিজেদের সামিল করেন। কারণ বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং। কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে ভুল জিনিস বিশ্বাস করা বিপজ্জনক। বলে আপনি যে ভুল জিনিস বিশ্বাস করে আছেন, এটা আপনাকে তো একটা ধরা খাওয়াইছে 5 তারিখে, আগামী দিনে আরো ধরা খাওয়াবে। আবার যদি আপনি আওয়ামী লীগের জন্য দরদি হয়ে কোনো অ্যাক্টিভিটি করতে চান, এখন তো আপনি নিষিদ্ধ কার্যক্রম করার অপরাধী হবেন। আপনি নিজেকে ভিকটিম কেন বানাবেন? আপনি বাংলাদেশ গঠনের জন্য আসেন। এখন এটার জন্য আমি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, একটা ট্রুথ কমিশন করার প্রস্তাবনা দিয়েছিলাম অনেক আগে থেকে, কিন্তু সরকার কেন যেন এই প্রস্তাবনাটা শুনে নাই। তারা এটা নিয়ে 2-1 কথা বলছে, কিন্তু এটা দিয়ে তারা গুরুত্ব দেয় নাই। এবং ডক্টর ইউনূস একজন বিশ্বখ্যাত ব্যক্তি, এটা সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা যেরকম করছিল 5 বছর লাগে, আমাদের এখানে লম্বা সময় লাগলেও এটা যদি করতেন, তাহলে মানুষের মধ্যে একটা পলিটিক্যাল এডুকেশন তৈরি হইতো। তারা বুঝতো যে আওয়ামী লীগের মতো কোনো দর্শনকে রাজনৈতিক দল হিসাবে নেওয়া যাবে না, নিলে এটা কপাল পড়বে। কিন্তু এটা আপনারা করেন নাই। এখন আগামী দিনে নির্বাচনে একটা সুযোগ আছে। নির্বাচনে এক ধরনের রিকনসিলিয়েশন হইতে পারে, যেটা প্র্যাকটিক্যাল, যেটা বলি সেটা হলো আপনারা আওয়ামী লীগ যেহেতু থাকবে না, আওয়ামী লীগ মুক্ত পরিবেশে নির্বাচনে যে যার পছন্দের দল চয়েস করেন, পছন্দ করেন, করে নির্বাচনে পার্টিসিপেট করেন। এবং আপনারা তো সবাই পরিচিত সমাজে, যারা অপরাধ করেন নাই, আপনারা নতুন করে নতুন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নিজেদেরকে সামিল করেন। আর দিল্লি দাসের দিকে তাকাই থাকেন না, কলকাতার দিকে তাকাই থাকেন না। বাংলা যা ভুল হয়েছে, যা ক্ষতি হয়েছে, এগুলো তো হয়েছেই। আমরা আমাদের সন্তানদের হারাইছি, হ্যাঁ, আমরা আমাদের অপরিণীয় ক্ষতি হয়েছে 15-16 বছরে, পুরো রাজনৈতিক পরিবেশ ধ্বংস হয়ে গেছে। আর আপনারা বিভেদ করেন না, আর আপনারা হিংসার রাজনীতি করেন না, আর আপনারা ষড়যন্ত্রের রাজনীতি করেন না। বাংলাদেশ গঠন করার জন্য যে রাজনীতি দরকার, সেই রাজনীতি আমরা চাই না একটা মানুষ হিসাবে আপনার অধিকার বুলণ্ঠিত হোক। কারণ আমরা মানুষ, আমরা আওয়ামী লীগ না, আমরা আপনার উপর অত্যাচার হোক এটা চাই না। ফলে সেই দিক থেকে আমরা মনে করি আওয়ামী লীগের যারা সমর্থক, তাদের যারা অপরাধী না, তাদেরকে আপনারা বুঝাবেন, রাজনৈতিকভাবে হেদায়েতের দাওয়াত দিবেন। রাজনৈতিক একটা দাওয়াত, হেদায়েত, এটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। এটাও আপনার চর্চা, বুদ্ধিভিত্তিক আপনার সচেতনতার দরকার আছে। আপনারা তাদেরকে এডুকেশনের মধ্যে নিয়ে আসেন। বাংলাদেশের রাজনৈতিক এডুকেশন সবচেয়ে বেশি দরকার। এখন যদি রাজনৈতিক এডুকেশনটা আপনারা সামাজিক স্তরে, হ্যাঁ, প্রত্যেকের জায়গা থেকে ব্যাপকভাবে বিস্তার করাইতে পারেন, তাহলে আওয়ামী লীগ আর কোনোদিন ব্যাক করবে না বা আওয়ামী লীগ ফিরবে না। আরেকটা হলো নির্বাচনের পরে আপনি যদি একটা সত্যিকার অর্থে, যেটা আপনি বললেন যে ব্যক্তি হলো রাজনীতি, ব্যক্তি প্রাধান্য, রাজনৈতিক দলরা থাকবে, রাজনৈতিক নেতা কর্মী এরা থাকবে পুষ্কুনিতে মাছ যেরকম থাকে নিচে ওরকম, জনগণ থাকবে উপরে পানির মতো। এই জনগণ নির্ভর বা নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র যদি করতে পারেন, একটা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র যদি করতে পারেন, তাহলে এমনিতেই আওয়ামী লীগ নাই হয়ে যাবে, কারণ এর সাথে আওয়ামী লীগের রাজনীতি যায় না। আসসালামু আলাইকুম। আমার দুইটা প্রশ্ন। আপনার তাহলে
উন্নয়নমূলক প্রকল্পগুলো এগুলো কি দীর্ঘদিনের নাকি নতুন করে শুরু করার চেষ্টা করবেন? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এখন যে অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে তার জন্য আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা কি? ধন্যবাদ। আমি সরাসরি কোনো দলের সাথে যুক্ত না। আমি হইলাম বাংলাদেশে মানে এই মুহূর্তে সর্বদলীয় এবং নির্দলীয় বুদ্ধিজীবী। হ্যাঁ, সকালে বিএনপি, রাতে জামাত, সন্ধ্যার সময় এনসিপি। তো এটা একটা সমস্যা। আমি ক্ষমতায় যাচ্ছি না, তো এইটার জন্য আমি বলতে পারছি না ক্ষমতায় গেলে কি করা হবে। কিন্তু বাংলাদেশে উন্নয়নের যে সমস্যাটা, এখানে উন্নয়ন হইল লুটপাটের একটা হাতিয়ার। এখানে উন্নয়ন বলে কিছু ছিল না। কনস্ট্রাকশনকে উন্নয়ন বলে না। যেখানে মানুষের জীবনকে, মানুষের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয় না, সে দেশে কোনো উন্নতি হয় না, উন্নয়ন হয় নাই। আমাদের এখানে লুটপাটের প্রয়োজনে প্রচুর কনস্ট্রাকশন হয়েছে, যেগুলো দরকার ছিল না। ফলে আমরা এই লুটপাট বান্ধব কোনো কনস্ট্রাকশন দেখতে চাই না। উন্নয়ন বলতে বোঝায় যেখানে আপনি আপনার মানবিক মর্যাদার বিকাশের সর্বোচ্চ সুযোগ পাবেন। সেই এবার কনস্ট্রাকশন আপনি পরে নিজে করে নিতে পারবেন। আপনি যদি আপনার নিজের অধিকার ফিরা পান, আপনি যদি নিজেকে বিকশিত করার সুযোগ পান, রাষ্ট্র যদি আপনাকে প্রতিবন্ধকতা তৈরি না করে, এরকম বিল্ডিং আপনি বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বিল্ডিং বানানোর জন্য ঘুষ দিয়ে চাকরি নিতে চান, তাহলে অন্যের হক নষ্ট করবেন। ফলে আমাদের উন্নয়নের ধারণা থেকে বাইরে হইতে হবে। উন্নয়ন একটা ডিস্ট্রাকটিভ ফেনোমেনা, উন্নয়নের লোভ থেকে বাইরে হইতে হবে। আর ডেফিনেটলি বাংলাদেশে আগামী দিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। সেই কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের এখানে যেটা প্রথমত যেটা তৈরি করতে হবে, সেটা হলো স্বচ্ছতা, ট্রুথফুলনেস আনতে হবে। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি মানুষকে কাজ দিবেন, এবং যিনি যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে পিছিয়ে আছেন তাকে যোগ্যতা অর্জনে সহযোগিতা করবেন। এবং পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা স্বচ্ছতা যদি নিয়ে আসতে পারেন, তাহলে প্রকৃত অর্থে যিনি আপনার যোগ্য এবং যার চাকরি দরকার তাকে আপনি চাকরি দিতে পারবেন। না হলে আপনি ধরেন কর্মসংস্থান সৃষ্টি করলেন, শুধুমাত্র আপনার দলীয় নেতা কর্মী এদেরকে ধরেন চাকরিতে দিবেন, তাহলে তো সমাজের এটা উন্নয়ন হবে না, বা সমাজের আমরা যে প্রোগ্রেসের কথা বলি, হ্যাঁ, সেটা তো হচ্ছে না। এই জন্য আমাদের প্রথমত দরকার হবে যে নিয়োগ প্রক্রিয়া বা রাষ্ট্রকে একটা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা। তাহলে এই দ্রুতই আপনি কর্মসংস্থানের যে সংকট, এটা কাটানোর ক্ষেত্রে যাইতে পারবেন। কিন্তু এটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আশা করি যারা নির্বাচিত হয়ে ক্ষমতা আসবেন, এটা নিয়ে তারা এখনই হয়তো কাজ শুরু করেছেন। তারা বিভিন্ন রকম উদ্যোগ নেবেন যে কিভাবে বিপুল পরিমাণ কর্মসংস্থান বাংলাদেশে তৈরি করা যায়। তবে আমার একটা আইডিয়া হলো, আমাদের বিপুল পরিমাণ লোককে, শিক্ষিত শ্রেণীকে আমরা যদি বিদেশে পাঠাই দিতে পারি, তারা যেতে চায়। আবার শ্রমিক না, শুধু আমি বলছি অভিবাসী হিসাবে পাঠানো। যেমন স্টুডেন্ট হিসাবে ইউরোপ আমেরিকায় আমি মনে করি পারলে আমাদের 5-7 কোটি লোক পাঠিয়ে দেওয়া দরকার। যদি আপনার বিপুল শিক্ষিত জনগোষ্ঠী ইউরোপ আমেরিকায় থাকে, যেমন ধরেন আপনি সিলেটে বলেন, সিলেটের বিপুল লোক লন্ডনে থাকার কারণে বাংলাদেশের অন্য এলাকার সাথে সিলেটের একটা অর্থনৈতিক পার্থক্য এমনিতেই তো লক্ষ্য করা যায়। এইটা যদি আপনি সারা বাংলাদেশে করতে পারেন, অভিবাসী হিসাবে যদি আপনি বিদেশে বিপুল লোক পাঠাতে পারেন, অদক্ষ শ্রমিক না, আমি বলতেছি অভিবাসী হিসাবে, যারা ওইখানে গিয়ে পড়াশোনা করবে এবং একটা উন্নত জীবন যাপনের সুযোগ পাবে, এরকম একটা প্রক্রিয়া যদি ডেভেলপ করতে পারেন এবং সরকারিভাবে এই বিদেশে পড়তে যাওয়া বা অভিবাসী হিসেবে যাওয়ার ক্ষেত্রে যদি আপনি সুবিধা দিতে পারেন, তাহলে কিন্তু এখানে নতুন যারা আপনার নিম্নবিত্ত শ্রেণী বা নিম্ন শ্রেণী আছে, তারা কিন্তু এই জায়গাটায় আসতে পারবে। কারণ যারা যাবে তারা তো মোটামুটি একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অবস্থা অলরেডি আছে। তাদেরকে যদি আপনি উন্নত দেশে নিতে পারেন, বিপুল একটা অভিবাসী বানাইতে পারেন, তাহলে আপনি এবং একই সাথে একটা বিপুল রেমিটেন্স ফ্লো কিন্তু আপনি দেশে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ফলে এইটা আমি মনে করি আগামীতে যারা সরকার গঠন করবে, শুধু শ্রমিক পাঠানো না, শিক্ষিত অভিবাসী পাঠানোর ব্যাপারে একটা বিপ্লবী কর্মসূচি নেওয়া দরকার আমাদের। ধন্যবাদ। আমি অনেকদিন ধরে পড়ছি আর এখন তো শুনিও। আমি আপনার একটা কথাই আসলে শুরু করতে চাচ্ছি, যেটা নিয়ে পরে আর একটু বেশি আলোচনা আপনি বলে আসছেন আমরা এখন এখানে কথা হচ্ছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা বলি যে আমরা আমাদের দেশে এখন ন্যারেটিভ ভিত্তিক রাজনীতি বা কার্যকারিতা শেষ।
কিন্তু কাটাবাড়িতে কথা অ্যাড করতে হচ্ছে, কারণ আমরা এখনো দেখছি আওয়ামী লীগ থেকে মুক্তিযুদ্ধকে টানত, এখন দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের এই বিপরীত দিক থেকে আবার একটা টানার একটা প্রবণতা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের রাজনৈতিক নতুন সহযাত্রী যারা আছে, আমাদের ভাই বন্ধু যারা ছিল, এখন নতুন একটা দল করছে, তারাও একটা বাইনারি আমরা এই জায়গা থেকে কিভাবে বের হতে পারি, এটা একটা কথা। আপনার এই সেই বক্তব্যের আরেকটা অংশ যেখানে আপনি বলছেন যে পশ্চিম রেডিক বাংলাদেশের প্রবেশ করছে, এখন আমাদেরকে ভ্যালুয়েস রাজনীতিটা করতে হবে। এখানে আমরা ইন্টারচেঞ্জেবল প্রসেস হয়ে যাচ্ছে, নেগেটিভটাকে আমরা আইডিয়াল হিসেবে করতে পারি, আইডিয়াল পলিটিক্স এখন আমাদেরকে ভ্যালুয়েস পলিটিক্স করতে হবে। এখন এই ভ্যালুগুলো আসলে কি কি হতে পারে, যার উপরে আমরা সমস্ত নিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ, খুবই ভালো প্রশ্ন করেছেন। কালকেও এটা নিয়ে আলোচনা হয়েছে। দেখেন, বাংলাদেশে আমরা যখন পোস্ট ন্যারেটিভ যুগের কথা বলি, এটা এই জায়গা থেকে বলি যে ধরেন এখানে 54 বছরের যে ন্যারেটিভ, এটা তো গণবিরোধী মুক্তিযুদ্ধের এমন একটা বয়ান তৈরি করা হয়েছে যেটা বাংলাদেশ বিরোধী বয়ান, সেটা শুধুমাত্র আওয়ামী মুক্তিযুদ্ধের বয়ান, মুক্তিযুদ্ধের জনযুদ্ধটাকে নষ্ট করা হয়েছে। এটার ইতিহাসের ভাগটার জনগণ যখন হয় না, গোটা সমষ্টিকে যে ইতিহাস ঐক্যবদ্ধ করতে পারে না, সে জাতি দাঁড়ায় না। আমাদের দাঁড়ায় নাই কেন? আমাদের দাঁড়ায় নাই ইতিহাসের বয়ানের মিথ্যা চর্চার কারণে। এবং ইতিহাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো ট্রুথফুলনেস। কিন্তু আমাদের দেখবেন ইতিহাস চর্চার ক্ষেত্রে, যেমন 24 নিয়ে কি হচ্ছে, কোন দল একটা নিউট্রাল ট্রুথফুল জায়গা থেকে কথা বলছে না। এই জন্য আমরা বলছি 24-এর কর্তা সত্তা হলো প্লুরাল, এটার একক কোনো মাস্টার মাইন্ড নেই, ক্রেডিট শুধু শহীদদের। বারবার বলি না, কেন বলি কারণ হলো আপনার ইতিহাসের চালিকা শক্তি হলো কি? স্পিরিট। এবং স্পিরিটটা ফাংশন করে উইথ ট্রুথ। যেখানে সত্য থাকে না সেখানে কোনো স্পিরিট থাকে না। ফলে ইতিহাসে আপনি যদি মিথ্যা বয়ান, তথ্য উপাত্ত দিয়ে শেখ মুজিবের নিয়ে হাজার হাজার বই যদি করেন, তখন সেটা ইতিহাস প্রতিশোধ নেয়, মিথ্যা ইতিহাস প্রতিশোধ নেয়। বাংলাদেশের ক্ষেত্রে এটাই হয়েছে। এই জন্য সেটা হলো এই পুরো ন্যারেটিভ পলিটিক্সের যে ইন্ডাস্ট্রি, এই ব্যাখ্যার যে রাজনীতি, এটার বাইরে এসে একটা জাতীয় ইতিহাসের প্রকল্প নেওয়া, যেখানে বাংলাদেশের মানুষ নিজেকে খুঁজে পায়। ৭১-এর ইতিহাসে ধরেন আপনি ইসলামপন্থী, আপনি নিজে খুঁজে পাবেন না। আপনি যতই বলেন মুক্তিযুদ্ধের পক্ষের, আপনাকে বলবে জঙ্গি রাজাকার আওয়ামী ডিসকোর্সের মধ্যে। আবার আপনি বামপন্থীদের বয়ানের মধ্যে আপনি যদি বাঙালি মুসলমান বলেন, আপনি কোনোদিনও প্রগতিশীল হবেন না। আপনার বাঙালি হইতে হবে, অসাম্প্রদায়িক হইতে হবে, আপনার ফেথ ফ্রিডমের কোনো স্বীকৃতি নেই। হ্যাঁ, আবার এখানে অন্য মাইনরিটি যারা, কোনো ক্ষেত্রে মাইনরিটিরা আবার এই স্বীকৃতি পায় না। ফলে আপনার ন্যাশনাল স্পিরিট যেটা, এই জন্য আমি বলি বাংলাদেশে ন্যাশনাল স্পিরিটটা আবিষ্কার করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। আরেকটা আপনি ঠিকই বলেছেন, ভ্যালুকে আপনি আইডিয়া দিয়ে রিপ্লেস করতে পারেন। সেক্ষেত্রে আশিস নদীর একটা আইডিয়া আছে, আইডিয়ালিজম, ইডিওলজি অ্যান্ড টোটাল পলিটিক্স। এটা সহজ করে বলি, আইডিয়ালিজমটা ধরেন বাতাসের মতো, বায়ুমণ্ডল সব জায়গায় আছে। সেখান থেকে আপনি একটা অংশ ধরেন মুক্তিযুদ্ধের চেতনা বাইর করলেন, বা ধরেন একটা বামপন্থী বয়ান, অসাম্প্রদায়িকতা বের করলেন, সেটা ধরেন বাতাসের সবকিছু আছে এখানে, এটা একটা অক্সিজেনটা আলাদা করলেন। এবার এই অক্সিজেনটাই বললেন যে এটাই হলো আসল বায়ুমণ্ডল, এটাই বাতাসের সম্পূর্ণ। এবার এর আলোকে রাজনীতি করবেন আপনি, এর বাইরে যে যাবে সে এনিমি। তখন এই মতাদর্শগত প্র্যাকটিস সহজেই অন্য ভিন্ন মতকে শত্রুতে রূপান্তরিত করে এবং তাকে হত্যার যোগ্য করে তোলে। এখন যেহেতু আমাদের এখানে মানুষ লোভী প্রাণী, হ্যাঁ, খুব সহজেই সে অন্যকে হত্যাযোগ্য করে নিজে লুটপাট করতে চায়। এই জন্য আমি বলতেছি ইডিওলজিক্যাল প্র্যাকটিসটা আমরা রাষ্ট্রে নিয়ে যাবো, এটা সমাজে থাকবে। রাষ্ট্র মানুষের এই পরিচয় যথেষ্ট। এবং ভ্যালু, এই ভ্যালুটা হবে ভ্যালু প্লুরালিটি। ভ্যালু প্লুরালিটি করবেন কেমনে? এই সমস্ত ভ্যালুর মধ্যে একটা ইউনিভার্সাল ফর্ম আপনি খুঁজে বের করবেন। যেমন মিথ্যা বলবেন না, অন্যের হক নষ্ট করবেন না, আপনার ঘুষ খাবেন না, এগুলো সমস্ত ধর্মের লোকের মানতে কোনো সমস্যা নেই। হিন্দুও মানতে পারবে, খ্রিস্টানও মানতে পারবে, মুসলমানও মানতে পারবে, পাহাড়িও মানতে পারবে। সো ভ্যালুর মধ্যে অলরেডি ইউনিভার্সাল একটা ফর্ম দেয়া, যেটা সমস্ত মানুষ এগ্রি করবে, সেইটাই রাষ্ট্র প্র্যাকটিস করবে। জাস্ট খুবই সহজ করে বলছি, এটা অনেক জটিল আলোচনা। এই জন্য রাষ্ট্রকে আমরা বলতেছি একটা ভ্যালু প্রতিষ্ঠান হবে। এখন এই ভ্যালু করবেন কিভাবে? ভ্যালু করবেন পার্সোনাল ভ্যালুস দ্বারা। চোর বাটপাট দিয়ে তো ভ্যালু ভিত্তিক রাজনীতি হবে না। যে লোক টয়লেট করে পানি নেয় না, তার কি ওযু হবে? তার পিছনে নামাজ হবে? তাহলে একইভাবে চোর বাটপাট দিয়ে ভ্যালুইজ পলিটিক্স হয় না। ভ্যালুইজ পলিটিক্সের জন্য আগে পার্সোনাল ভ্যালু যারা আসলেই সৎ,
যারা আসলেই ত্যাগী, যারা আসলে দেশপ্রেমটা মিন করে, তাদেরকে সামনে আসতে হবে, তাদেরকে এটা প্র্যাকটিক্যালি এক্সারসাইজ করতে হবে, কইরা দেখাইতে হবে। এটা নট পলিটিক্যাল রেটোরিক্স, হ্যাঁ, এটা রাজনৈতিক বাকোয়াজি অর্থে না। এই জন্য সেবা ভিত্তিক রাজনীতিটা শুরু করতে হবে। পাবলিকের কাছে ইমিডিয়েটলি যায় আপনার হাজির হইতে হবে যে ভাই আমি এতটুকু আমার সামর্থ্য আছে, আমি এখন এতটুকু করবো। দেখেন বিএনপি যে অনেকগুলো জায়গায় ডিসএগ্রিমেন্ট করতেছে, এটার জন্য ধন্যবাদ দিই যে প্রতারণা করতেছে না। বিএনপি যদি বলতে আচ্ছা সব মাইনে নিলাম, অসুবিধা নেই, নির্বাচন দেন, ক্ষমতা এসে দেখতেছি বাকিটা, তাহলে কিন্তু আমরা বিএনপিকে বিশ্বাস করতাম না। সে প্রতারণা করতেছে, মুস্তাফিজুর সাহেব চালাকি করতেছে। সে বলতেছে ভাই আমাদের গণতন্ত্রের যে স্ট্যান্ডার্ড, এই অবস্থা এটা মানা যাবে না, এটা এই মুহূর্তে মানতে পারবো না, আগেই সে বইলা নিচ্ছে। বলে এই যে ট্রান্সপারেন্সি, এটার জন্য আমি বিএনপিকে পছন্দ করি খানিকটা। হ্যাঁ, অন্যান্য সমস্যা আছে, হ্যাঁ, সেগুলোর জন্য সমালোচনাও করি, কিন্তু এই ট্রান্সপারেন্সিটা ইম্পর্টেন্ট। বলে এটা যদি আপনি প্রাতিষ্ঠানিকরণ করতে পারেন, সে যেটা পারবে না বলবে ভাই আমি পারবো না, করবো না, কিন্তু না মিথ্যা প্রতিশ্রুতি দিবে আপনাকে, 10 টাকার চাইল খাওয়াবে, ঘরে ঘরে এটা দিবে ওইটা দিবে। নো, সে রাষ্ট্র, আমাদের এখানে রাষ্ট্রের কাছে জনগণ তেমন কিছু চায় না, শুধু চায় তার প্রতি অন্যায় করবে না, শুধু চায় তারে বাধা দিবে না, এতেই খুশি আমরা। এই জায়গায় যাইতে হবে। এই জায়গায় যাওয়ার জন্য একটা ভ্যালুটাকে প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, যেটা এখানে বামপন্থীরাও দিতে চায় না, উগ্র ফ্যানাটিকরাও দিতে চায় না, যেটা কালকের আলোচনায় আপনারা দেখছেন টকশোতে কি হয়েছে। জি, ধন্যবাদ। সার্কেল এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং একটি ওপেন আলোচনা করার জন্য রাজনৈতিক ক্ষেত্রে রনি ভাই বললেন যে রাজনৈতিক এডুকেশনের প্রয়োজন, আমাদের আসলে রাজনৈতিক এডুকেশনের প্রয়োজন, সেটা আমার বেশ কতদিন ধরে অনুভব হচ্ছে। তবে সরাসরি এই সময় নষ্ট করে রনি ভাই না আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে আমরা শুধু ফাইন্যান্সের দায়িত্ব দেখতে পাই। গত 24 সকল বাংলা ছাড়িয়েছে বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে 13, 15, 16 বছরের বাচ্চাদের, যারা আইনগতভাবে রীতিমতো শিশু। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশে এইরকম অমানবিক ঘটনা কোনোভাবেই ঘটবে না। এই ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে বিএনপির বিগত সিদ্ধান্তগুলো কি হতে পারে, যার সঙ্গে একটা আইডিয়া আছে। আর আরেকটি প্রশ্ন, আমরা গতকালকে একটা নিউজ দেখেছিলাম, বিজিবির একজন লেফটেন্যান্ট কর্নেল, উনি জাস্ট কোল্ড ব্লাডেড মার্ডারার, আমার সময় হচ্ছে উনি দেখে দেখে মানুষ। তো বাংলাদেশের আমাদের যে সরকার ব্যবস্থা, আমরা নিশ্চয়ই দায়ী সিচুয়েশনের জন্য। আমরা আমাদের রাষ্ট্রীয় বাহিনীতে আমরা এরকম অস্ত্র দিই যে আমাদের বাচ্চাদের ব্যবহার করি। তো সিভিল পাওয়ার থেকে আমরা এই যে সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ, তারা যে আমরা যে তাদেরকে এই ক্ষমতাটা দিচ্ছি, এটা আমাদের সরকার দিচ্ছে, বিএনপিকে এরকম ক্ষমতা আবার দিবে কিনা আমরা সেই আতঙ্কে আছি। মানে আমরা কালো হাত থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা মরতে চাই, প্রয়োজন নেই, কিন্তু আমরা এইভাবে মরতে চাই। তো সেই প্রশ্ন, বিএনপিকে এতে বিচার করবে কিনা, আমরা এই সরকারের কাছে বিচার পাই নাই। তো বিএনপিকে সরাসরি বিচার করবে কিনা, এবং এই ধরনের ঘটনা বিএনপি ক্ষমতায় গেলে আর ঘটবে কিনা, এটা নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে বিএনপি কি কি সিদ্ধান্ত নিবে। থ্যাংক ইউ। একসাথে প্রশ্ন নিয়ে নেন। আসসালামু আলাইকুম, আমি কাজী আজমউদ্দিন পলাশ, শিক্ষার্থী কবি নজরুল সরকারি কলেজ ঢাকা। তো আমার হয়ে গেছে একটা প্রশ্ন হতে গিয়ে, এই যে আমাদের বর্তমান শিক্ষিত মধ্যবিত্তরা, যারা অনেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, কিন্তু তারা রাজনীতি বা রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন সময় আমরা ক্রিটিসাইজ করতে দেখতে পাই। কারণ কি, এবং এদেরকে কিভাবে রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করাতে পারি। ধন্যবাদ। সেটা আমরা কিভাবে, ধন্যবাদ, খুব সুন্দর। আরেকটি প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, আমি একটা প্রশ্ন না, এটা প্রতিবাদের একটা অংশ।
আওয়ামী জাহিলিয়াতের প্রশ্ন, যেহেতু বিএনপি মধ্যপন্থী দল, এই আওয়ামী জাহিলিয়াতের প্রশ্নে আমরা উদাহরণ গ্রহণ করবো নাকি প্রতিশ্রুতি গ্রহণ করবো, এটা স্পষ্টভাবে বলার জন্য অনুরোধ করছি। আপনার প্রশ্ন আগে উত্তর দেই। প্রথম প্রশ্ন যেটা খুবই সুন্দর প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি ছিল আবার একটু বলেন, ভুলে গেছি। আমাদের যে শিক্ষিত রাজনীতি শুনেন, এটা সহজ উত্তর এক লাইনে। প্লেটো বলছে রাজনীতি না করার শাস্তি হইল আপনি আপনার চেয়ে অযোগ্য লোক দ্বারা শাসিত হবেন। আপনি মধ্যবিত্ত হন, উচ্চবিত্ত হন, নিম্নবিত্ত হন, আপনি যদি মনে করেন আপনি নিজের অধিকার পাবেন বা চান, আপনি নিজে রাষ্ট্রের কাছে আপনার যে রাষ্ট্রের সাথে যে আপনার সম্পর্ক, সেখানে আপনি প্রজা হিসাবে থাকবেন না, ক্ষমতাকে আপনি নিজের কাছে রাখবেন এবং ক্ষমতার সাথে আপনার সম্পর্কটা এমনভাবে তৈরি করবেন যাতে ক্ষমতা আপনাকে কোনোভাবে অবদমিত করতে না পারে। আপনার প্রথম কাজ হলো রাজনৈতিক হয়ে ওঠা। দল করবেন কি না করবেন সেটা পরের কথা, রাজনীতি হয়ে ওঠা। রাজনীতি না করাটা সবচেয়ে বড় অযোগ্যতা, সে যে বৃত্তেরই হোক, রাজনীতি করতে হবে, এটা একটা। আরেকটা হলো যে আপনি দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন, সেক্ষেত্রে দেখেন মানে পৃথিবীর কোনো দেশে আপনার গণ অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে বিতাড়িত শক্তিকে, ফ্যাসিস্ট শক্তিকে নতুন গণতান্ত্রিক পুনর্গঠনে এক্সেপশন হিসাবে বা এক্সেপ্টেড হিসাবে বিবেচনা করা হয় না। যখন গণতন্ত্রের কথাটা বলি তখন আমরা কি বলি, ওই যে সে বিখ্যাত কথা, এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এটাই বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে যখন আমরা একটা আওয়ামী মুক্ত বাংলাদেশে প্রবেশ করতে পারবো। কারণ আওয়ামী লীগ এখানে আসা মানে ভারতকে নিয়ে আসা, ভারতীয় ডিসকোর্স যেটা বামপন্থীরা এখানে চালাইতে চায়, এটা কি আপনারা এলাও করবেন বাংলাদেশে? তাহলে কেমনে আওয়ামী লীগ রাজনীতি করবে? রাজনীতি করবে আওয়ামী লীগ কলকাতায়, দিল্লিতে, মোদির উঠানে হাসিনা নাচবে, বাংলাদেশে তার জায়গা হবে না। আচ্ছা, আর আদনান ভাইয়ের কাছে যেটা প্রশ্ন ছিল সেটা আদনান ভাই একটু রেসপন্স করেন, তাহলে মনে হয় ভালো হয়। যদিও এখানে আমাদের মুখ্য আলোচকের কাছে প্রশ্ন উত্তর দিতে পারলে ভালো হতো, বাট ভাইয়া যেহেতু বলেছেন যে আমি উত্তরটা দিব, এখানে খুব সংক্ষিপ্তভাবে বললে প্রশ্নটা ছিল এরকম যে, আমি একটু প্যারাফ্রেজ করে বলি, যে দানবের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম, আমরা কি সেই দানবের রূপ ধারণ করব কিনা? না, উত্তর হইল না। এইটা শুধু মৌখিক কথা না, এটি আমাদের নেতার 5 আগস্ট পরবর্তী আচরণ, নেতার বাক্যচয়ন, নেতার বক্তৃতা, নেতার স্বপ্ন, নেতার পরিকল্পনা যদি আপনারা ফলো করেন, তখন আপনারা দেখবেন আগামীর বাংলাদেশ যদি বিএনপির হাতে যায়, রাষ্ট্র পরিচালনার ভার যদি বিএনপির হাতে যায়, তখন সেই সরকার কোনো ব্যক্তিকেন্দ্রিক হবে না, যেখানে প্রতিহিংসার চর্চা থাকবে। সেই সরকার হবে একটি প্রতিষ্ঠান যেখানে মানবাধিকার, সাম্য এবং মানবতাকে সামনে নিয়ে সরকার পরিচালনা। ধন্যবাদ, আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমাদের যেহেতু আসরের নামাজের বেশি সময় বাকি নেই, আমরা দুটি প্রশ্ন, একজন নারী এবং একজন তরুণ রাজনৈতিক কর্মী, আজকে সম্ভবত সে প্রথমবার রাজনৈতিক কোনো সমাবেশে এসেছে, এবং আমাদের উপশহরের ওয়ার্ডের সেক্রেটারি মহোদয়, আপনি করে দিয়ে দিবেন। একসাথে যদি সংক্ষিপ্তভাবে প্রশ্নগুলো করেন, তখন আমাদের ডাক্তার শামীম সাহেবের খুব গুরুত্বপূর্ণ ক্লোজিং স্পিচ আমরা শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেন্ডেন্স। এরই মাধ্যমে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আজকে এই কানায় কানায় পূর্ণ হল প্রমাণ করে রাজনীতিকে বদলানোর জন্য তরুণ প্রজন্ম প্রস্তুত। আজকে এই যাত্রাটা হয়তো আমাদের, কিন্তু পরিবর্তনটা হবে সবার। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ধন্যবাদ আয়োজন করার জন্য। আমার সংক্ষিপ্ত একটা প্রশ্ন, আওয়ামী লীগের লোকেরা বলে তারা না থাকলে দেশে মৌলবাদীদের দখল করবে, আপনাদের মতামত কি? ধন্যবাদ। দেখেন, বাংলাদেশে মৌলবাদী এই জিনিসটার আবিষ্কারক হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোন জঙ্গি সংগঠন আছে এর কোন প্রমাণ আপনারা পাইছেন এতদিনে? তাইলে একটা জঙ্গি সংগঠন নিজের জঙ্গিত্ব
জঙ্গিবাদিতা টিকায় রাখার জন্য এখানে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করছে। এবং এই বুদ্ধিটা আসছে ভারত থেকে। কারণ দেখেন, আফগানিস্তানের যুদ্ধের পরে, ওয়ার অ্যান্ড টেররের পরে আমেরিকার পলিসি বা গ্লোবাল ওয়ার অ্যান্ড টেররের পলিসি চেঞ্জ হয়ে গেছে। তারা জানে ইসলাম এবং সন্ত্রাস এক জিনিস না। ইসলাম একটা ফাউন্ডেশন আইডিওলজি, তার হাজার রকম মানে অনুসারী আছে, ব্যাখ্যা আছে, ধারা আছে, মাযহাব আছে। ফলে গোটা ইসলামকে শত্রু বানানোর এই যে প্রকল্প, এটা ফেল করছে দুনিয়াতে। কিন্তু এই জিনিসটা ভারতের দরকার, কারণ ভারত মুসলমান নিধনের হিন্দুত্ববাদী রাজনীতি করে। এই প্রয়োজনেই বাংলাদেশ, এবং বাংলাদেশ যেহেতু একটা বিশাল মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ, এবং ভারতের দাসী, দিল্লি দাসী শেখ হাসিনাকে দিয়ে ভারত শেখ হাসিনার যৌথ প্রকল্প হিসাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করার প্রকল্প তারা নিছিল। এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিতরণের পরে দেখবেন ভারত ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ইউনুস সরকারের মতো একটা প্রগতিশীল এনজিও ফিল্ডের লোক, ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়ানোর লোক, তাকেও জঙ্গিবাদী বানানোর চেষ্টা করতেছে। ফলে এই প্রচারণা চালাচ্ছে। এবং এই বিতরণের পরে এখনো অনেক আলেম জেলে আছে, এখনো অনেক আলেম হাসিনা হত্যা মামলায় জেলে আছে। আমি জানি আলেম সমাজের প্রতি আমাদের দায়িত্ব, আলেম সমাজের প্রতি আমার কথা হলো যে দেখেন, আপনারা যদি এখনো বাংলাদেশের রাজনীতিতে প্রান্তিক থেকে যান, নিজেরা যদি এখনো একটা কোটা হিসাবে ব্যবহৃত হন, তাহলে তো বাংলাদেশকে আমরা যেটা ঐক্যবদ্ধ নাগরিক ভিত্তিক বাংলাদেশ হিসেবে নির্মাণ করতে চাই, সেটা করা যাবে না। আপনাদেরও নিজেদেরকে এগিয়ে আসতে হবে এবং নিজেদেরকে এই একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর সাথে সংযুক্ত হয়ে নৈতিকভাবে দেশকে গাইড করতে হবে। এবং মূল্যবোধ, যাতে একটা সুন্দর মূল্যবোধের উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত থাকে, এই জন্য আলেম ওলামাদেরও দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ। তো আমার প্রশ্নটা হলো, একজন রাজনীতিবিদের নৈতিক দায়িত্ববোধটা কতটা গুরুত্বপূর্ণ আর তা বাস্তব রাজনীতিতে কতটা প্রভাবিত করছে? ধন্যবাদ। খুবই সুন্দর এবং মৌলিক প্রশ্ন। দেখেন, রাজনীতি কি? রাজনীতিকে বিভিন্ন ক্যাটাগরি আকারে দেখা যায়। এতদিন রাজনীতিকে মনে করা হতো ক্ষমতা। আমরা এখন 5 তারিখের পরে সেটা মনে করছি না। আমরা রাজনীতিকে 5 তারিখের পরে মনে করছি সেবা, সার্ভিস। এবং সার্ভিস কে দেয়? কোন ইতরের পক্ষে কি সার্ভিস দেওয়া সম্ভব? কোন বদ মানুষের পক্ষে কি অন্যের জন্য নিজের জীবন কোরবানি দেওয়া সম্ভব? এটা সর্বোচ্চ লেভেলের নৈতিক দায়িত্ব। আপনি নিজের জীবন, নিজের সময়, নিজের সুবিধা এগুলো স্যাক্রিফাইস করে জনগণকে ফ্যাসিলিটেট করবেন। এটার প্রথম দায়িত্ব হলো সেই ব্যক্তিকে নৈতিক হওয়া, সে নৈতিকতা সর্বোচ্চ জায়গায় যাওয়া। এই জন্য আমরা যদি রাজনীতির সংজ্ঞাটা চেঞ্জ করতে পারি, তাহলে রাজনীতি করার লোক খুঁজে পাওয়া যাবে না। জিয়া রহমান বলছিল না, আমি রাজনীতিকে কঠিন করে তুলব। কোন অর্থে বলছিল? যে লুটপাটের যে একটা বর্গ বা ক্ষেত্র আকারের রাজনীতিকে নির্মাণ করা হয়েছিল আওয়ামী আপনার ওই বাকশালী আমলে, সেই জায়গা থেকে উনি রাজনীতিকে জনগণের কাছে পৌঁছে দিতে চাইছিল। এই জন্য বলছিল যে আমি রাজনীতি কঠিন করে তুলব। রাজনীতি করা খুবই কঠিন কাজ, কারণ রাজনীতি করতে হলে তার প্রাইমারি ক্যাটাগরি, প্রাইমারি স্তর হলো সর্বোচ্চ লেভেলের নৈতিক মানুষ হওয়া। তার নাহলে সে রাজনৈতিকভাবে সফল না, সে ভালো রাজনীতিবিদ হইতে পারবে না। জি, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, আমি একজন জার্নালিস্ট হিসেবে এবং উপস্থিত বিএনপি সিনিয়র নেতৃত্ব, তাদের কাছে আমাদের কাছে আমার এই প্রশ্নটি যে আমরা 5 আগস্ট পরবর্তীতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলকে টার্গেট করে মূলত সোশ্যাল মিডিয়ার যে মিডিয়া ট্রায়াল হচ্ছে, এই ট্রায়ালের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাখছে এবং এটা ধন্যবাদ। এই ধরনের প্রোপাগান্ডার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুবই দুর্বল ভূমিকা রাখছে, খুবই মানে অযোগ্য ভূমিকা রাখছে এবং এই ভূমিকাতে আমরা সবাই বিরক্ত, অসন্তুষ্ট। কিন্তু এখানে একটা ব্যাপার হলো যে দেখেন, শেষ পর্যন্ত ধরেন তারেক রহমানের একটা উদাহরণ দিই। উনার উপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার করা হয়েছে, উনি কি আইসা কোনোদিন কাঁদছে আপনাদের সামনে যে ভাই আমি তো নির্যাতিত, আমার প্রচুর পিটাইছে, আমার তো দেশে থাকতে দেয় নাই, মায়ের আদর বঞ্চিত, বাপের আদর বঞ্চিত, কান্নাকাটি করছে কোনোদিন? দেখছেন? কেন করেন নাই? কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে নিপীড়িত, নির্যাতিত। বিএনপি কখনোই এই ধরনের আপনার এই যে ক্রেডিট নেওয়া বা ধরেন যে তার বিরুদ্ধে
একটা মিথ্যা প্রপাগান্ডা। এবং এই যে 15-16 বছর ধরে এখানে দিল্লির প্রতিষ্ঠিত মিডিয়াগুলো দিল্লির সহযোগিতায় তার চরিত্র হননের জন্য এমন কোনো গল্প নাই যেগুলো না বলছে। আমরা তার সমালোচনা করব, তার সমালোচনা করতে সেই উৎসাহিত, উনি নিজে উৎসাহিত করে, আমরা নিজে করি প্রচুর। কিন্তু আমরা আমরা কি আশাবাদী যে বিএনপি থেকে যেমন বিএনপি মিডিয়ার সেল পেজ আছে এরকম অ্যাক্টিভিটি শো করবে এখনো পর্যন্ত কিন্তু বলতেছি গতকালকে গাজীপুরের ঘটনায় কোনো ধরনের বিবৃতি মিডিয়া থেকে দেখতে পাই যারা কি এটার কোনো ব্যবস্থা রাখবে না আপনার মাধ্যমে আমরা কি আশাবাদী কিনা? জি, এখন যেটা হলো বিএনপি এই ক্ষেত্রে অবশ্যই বিএনপির দুর্বলতা আছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো এটা না করা তো খুব বেশি সমস্যা হয় না, এটা সাময়িক সমস্যা হয়। কারণ হইলো এন্ড অফ দ্য ডে সত্য বিজয়ী হয়। যদি মিথ্যা বিজয়ী হইতো তাহলে হাসিনার পরাজয় হইতো না। হাসিনা পরাজিত হয়েছে কেন? কারণ মিথ্যা পরাজিত হয়। এই যে 54 বছরের ন্যারেটিভ পরাজিত হয়েছে কেন? কারণ মিথ্যা পরাজিত হয়। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের মনোযোগকে ত্বরিতভাবে ঘুরাই দেওয়ার জন্য মিথ্যা প্রপাগান্ডা সাময়িক কাজ করতে পারে, কিন্তু যখন আপনি মাঠে ঘাটে বাস্তবতা দেখবেন, আপনার বিপদ আপদে যখন বিএনপির নেতা কর্মীদের পাশে পাবেন, তখন আপনি বুঝবেন যে তারা আসলে এইভাবে কাজ করে না। এই জন্য বিএনপি নেতা কর্মীদের সোশ্যাল মিডিয়া না, অ্যাকচুয়াল সোসাইটিতে ভূমিকা রাখাটা বেশি জরুরি। ধন্যবাদ। তো আমার আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা, আগামী বাংলাদেশ কি নারীদের কি আমরা চিন্তা করতেছি না, কারণ এটা হাউসের মধ্যে নারী আমি আসছিলাম মুখ্যমন্ত্রীর জন্য, কিন্তু ডায়াসটাও নাই এতে নাই। কিন্তু আমরা যদি দেখি বিগত 17 বছরের যে আন্দোলন, বিএনপির আন্দোলন করি, সেখানে নারীদের অংশগ্রহণ ছিল। জুলাই আগস্টের আন্দোলনে সেখানে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান করে বা বিভিন্ন সংগঠনের করে নারীরা ছিল। আজকে যারা আয়োজন করেছে তারা সেই আজকের অনুষ্ঠান দাওয়াতের কিন্তু নারীদেরকে রাখাটা জরুরি। আগামী বাংলাদেশে আমরা দেখতে চাই শুধুমাত্র ধর্মীয় বৈষম্যটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, বা আমরা পুরুষের বাচ্চা দিচ্ছি না, নারীদের হিসেবে বৈষম্যটাও না থাকে, সেটা আমরা আগামী বাংলাদেশে দেখে যাই। তো আগামী যখন এই ধরনের আলোচনার আয়োজন করা হবে, অবশ্যই দাওয়াতের যে অনুষ্ঠান আমাদের দায়িত্বের জন্য আমরা নারীদেরকে একেবারে তারা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এই ক্ষেত্রে আমার অবজারভেশন যে আমি বিভিন্ন জায়গায় অনুসরণ করি, অংশগ্রহণের ব্যাপারে আমি একটা অবজারভেশন করি, অবজারভেশন থেকে আমরা সমালোচনা করি। আরেকটা পড়ার সমালোচনা না, এটা হচ্ছে আমি একজন অনুকরণী বিভিন্ন প্ল্যাটফর্মে আমার কথা বলা বা আলোচনা শুরু হয়। এখানে যারা রাজনীতিবিদ আছেন তাদের কিছু বিএনপি প্রতি ক্ষমতায় আছে নির্বাচনের মাধ্যমে, যদি তারা আছে সেই ক্ষেত্রে তারা কি সেই বাংলাদেশের যে রাজনীতির প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মটা কি ধরে রাখতে পারবে নাকি আবার আকর্ষণ করে সময় আমরা জি, ধন্যবাদ ধন্যবাদ। সময় কম, আমরা একবারে আপনার প্রশ্নটা একটু জবাব দিয়ে নিই, তারপরে আর মাত্র 2টা প্রশ্ন নিব। সেটা হলো, দেখেন এখানে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে এখানে নারীদের অংশগ্রহণ জরুরি ছিল। আমারও এই প্রশ্নটা জেগেছে এখানে বসেই, যে নারীদের অংশগ্রহণ এত কম কেন, নাই কেন, প্রায় এটা জরুরি, এটা ভবিষ্যতে আয়োজকরা গুরুত্ব দিবেন। আর আপনাকে বলি, এখানে বাংলাদেশে আর কখনোই হাসিনা বা ফেসিবাদ এগুলো ফেরত আসবে না, কারণ লক্ষ লক্ষ যোদ্ধা, হাজার হাজার আহত যোদ্ধা এখনো রাজপথে মাঠে রয়ে গেছে, তারা প্রতিরোধ করবে। এখানে কোনো দল যদি এই অপচেষ্টা চালায়ও, এখানে ছাত্র জনতা নিজেরাই যথেষ্ট এটা প্রতিরোধ করার জন্য। ধন্যবাদ। 2টা প্রশ্ন হবে। ধন্যবাদ প্রশ্ন জন্য।
আমি একটা চিকিৎসক, তাই আমার ক্ষেত্রে এটা বলতে হবে সম্মানিত চিকিৎসক সমাজের নেতা আমার সম্মানিত অধ্যক্ষ জালুমা স্যারের কাছে একটা প্রশ্ন। আমরা দেখি যে অনেক যুদ্ধ ডাক্তারদের অনেক স্বপ্নে অনেক প্রোগ্রাম বেড়ে গেছে, তারপরেও দেখা যায় ফিলিপিন থেকে বর্তমানে মহানগরের ভিতর চলে যায় বুক ফুলিয়ে অনেক কোয়ার ডক্টর যারা কিনা এসএসসি পাস তারা লিড দিতে পেশেন্টের এবং তার সেটাকে চিকিৎসা দিতেছে, যারা গরিব মানুষের অধিকার মনে করতেছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই কেন, আমার ওয়ার্ড থাকলে আমাকে চলে আসতেছে না। আর রাজনৈতিক দলিত বিএনপি সেখানে কি কোনো হস্তক্ষেপ আপনারা আশা করেন কিনা? না, খুবই সুন্দর প্রশ্ন। আসলে আমাদের দেশে এক সময় কিন্তু চিকিৎসকের অনেক স্বল্পতা ছিল এবং তখন এক সময় এই দেশে পল্লী চিকিৎসক বলেও 1 সপ্তাহ ট্রেনিং দিয়েও অনেকে চিকিৎসক বানানো হয়েছে। কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে যে আমাদের অনেকগুলি মেডিকেল কলেজ প্রতি বছর হাজার হাজার চিকিৎসক, এমবিবিএস, বিডিএস চিকিৎসক বের হয়ে আসছেন, যাদের সঠিকভাবে আমি মনে করি ব্যবহার করাটা খুবই এখন প্রয়োজন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গঞ্জে কিন্তু এখন এমবিবিএস চিকিৎসক আপনারা দেখবেন তারা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং একদম প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু সেই চিকিৎসা সেবা আছে। তা আমি মনে করি যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন অবশ্যই এ ব্যাপারে তারা সচেষ্ট হতে হবে এবং ভবিষ্যতে একটা বিশাল কিন্তু আগামী যে ইলেকশন হবে সেখানে কিন্তু আমি মনে করি যে চিকিৎসকদের একটা বিশাল একটা ভূমিকা থাকবে এবং চিকিৎসকদের সাথে জনগণের যে সম্পৃক্ততা, আমি জানি না অন্য কোনো পেশায় একদম সরাসরি সম্পৃক্ততা আছে কিনা না। এবং যে চিকিৎসক চেম্বার করেন তার সাথেও প্রতিদিন মিনিমাম 10 থেকে 15 জন রোগী আসেন, তার অ্যাটেন্ডেন্সরা আসেন। যারা হাসপাতালে চিকিৎসা সেবা দেন তারাও প্রতিনিয়ত জনগণের কাছাকাছি আছেন এবং চিকিৎসকরা চাইলে আগামী নির্বাচনে একটা বিরাট ভূমিকা রাখতে পারেন। সেই জন্য আমরা চাইব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এই ব্যাপারে তারা সুস্পষ্ট তাদের বক্তব্য থাকতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সমাজে এখন অ্যান্টিবায়োটিক কাজ করে না। এই অ্যান্টিবায়োটিক কাজ না করার একমাত্র কারণ হলো এই কোয়াকরা ফার্মেসির লোক যত্রতত্র, পৃথিবীর কোনো দেশে এটা নাই, যে চাইলেই অ্যান্টিবায়োটিক ঔষধ দিতে পারে এবং সেই ঔষধ সেবন করতে পারে। এগুলি অবশ্যই আইন করে বন্ধ করতে হবে যদি আমাদের আগামী জাতিকে আমরা বাঁচাতে চাই। এই জন্য বললাম যে নতুন নতুন কিন্তু রোগ আসছে, আমরা করোনা দেখেছি, হ্যাঁ এখন আরো ডেঙ্গু আছে, এই তো বিভিন্ন নতুন নতুন রোগ আসছে এবং এগুলিতে মোকাবেলা করতে হলে আমাদের একটা দক্ষ চিকিৎসক সমাজ গড়ে তুলতে হবে এবং সেই কোয়াকদের থেকে অবশ্যই এই জাতিকে বাঁচাতে হবে, যেহেতু আমাদের এখন চিকিৎসকের অভাব নাই এবং এই ব্যাপারে অবশ্যই ওনারা সুস্পষ্ট বলবেন তাদের বিষয়ে। আর আরেকটা জিনিস আমি খুব সংক্ষেপে বলবো, অনেক প্রশ্ন আমি শুনলাম যে আমাদের রাজনীতিতে বিভিন্ন মত থাকবে, বিভিন্ন ধরনের অনেকের এজেন্ডা থাকবে, কিন্তু দেশের ব্যাপারে সবাই এক হতে হবে। জনগণ কিন্তু রাস্তা চিনে ফেলছে, আগামীতে বিএনপিও যদি ওই পথে হাঁটে, অনেকেই আপনারা আশঙ্কা প্রকাশ করছেন যে আওয়ামী লীগ আবার আসবে কিনা না বা এই ফ্যাসিস্টরা আবার আসবে কিনা না। যদি কেউ তাদেরকে পৃষ্ঠপোষকতা করেন, আমার মনে হয়, আমার বিশ্বাস তাদেরকেও সেই পথ ধরতে হবে। সুতরাং আগামীর রাজনীতি কিন্তু অন্যরকম। সেখানে তরুণরা, এই যে তরুণ সমাজ এখানে যারা আছেন তারা কিন্তু গত 15-17 বছর ধরে ভোট দিতে পারেন নাই এবং তাদের ভূমিকাটা আমার স্পষ্ট মনে আছে। 91-এ আমরা ছিলাম তখন স্টুডেন্ট এবং তখন আমরা কিন্তু সচেতন ছিলাম, ছাত্র সংসদে ছিলাম, ছাত্র রাজনীতির সাথে অনেকে জড়িত ছিল। তখন কিন্তু আওয়ামী লীগ তাদের ক্যাবিনেট বানায় রেডি, ইলেকশন হবে, সব কে কোন মন্ত্রণালয়ে তার ভাবতেই পারে নাই যে বিএনপি নির্বাচনে জিতবে এবং সরকার গঠন করবে এবং সেই সরকারটা টোটাল তারুণ্যের উপর নির্ভর করে। তখন 95% স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদে ছাত্র দলের ক্যাবিনেট ছিল এবং সেই কারণ আপনি যদি দেখেন একটা ফ্যামিলিতে একটা ছেলে তার বোন এবং মাকে যেভাবে মোটিভেট করতে পারে, বাবা কিন্তু ওই সময় সেটা পারে না। এবং আমরা তখন সেই হিসাব করছিলাম যে ভোটে
বিএনপি জিতবে এই তরুণ সমাজের উপর নির্ভর করে, এবং আগামীও যে ইলেকশন হবে সেখানে তরুণ সমাজের একটা ভূমিকা থাকবে। এবং এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতৃবৃন্দ আছেন সেটা নিয়ে তারা ভাবতে হবে, এবং তরুণদেরকে কিভাবে কর্মসংস্থান, তাদের শিক্ষার প্রসার, তাদের পেশাতে কিভাবে তাদেরকে যুক্ত করা যায়, সেটা যদি একদম ক্লিন কাট ম্যানিফেস্টো না থাকে তাহলে কিন্তু আমার মনে হয় সেই দলের জন্য বিপদ আসতে পারে। ধন্যবাদ। আমি মোহাম্মদ হাসানুর রানা। দীর্ঘদিন আমরা আওয়ামী রাজনীতি দেখতে দেখতে রাজনীতি এখন মানুষ ভয় পায়, মানুষ রাজনীতি দেখতে এখন দূরে রাখতে চায়, কিন্তু মূল কথা হচ্ছে রাজনীতি হলো দেশ শাসনের উপযুক্ত ব্যক্তি নির্বাচনের মূল হাতিয়ার। কিন্তু যদি সমাজের বড় মানুষেরা রাজনীতিতে আসতে ভয় পায় তাহলে দেশের ধ্বংস অনিবার্য। তাই আমার প্রশ্ন, আওয়ামী রাজনীতিকে বেরিয়ে আসতে এবং আগামী প্রজন্মের কাছে বিএনপি রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে বিএনপি নেতৃত্বের কি করা উচিত? এটা আমার প্রশ্ন আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন ভাইয়ের কাছে। ধন্যবাদ আমার ছোট ভাইকে অত্যন্ত সময় উপযোগী প্রশ্ন করার জন্য। পলিটিক্স ইজ ফর পিপল, পলিটিক্স রাজনীতি হতে হবে মানুষের জন্য। বিগত অদ্যাবধ পর্যন্ত যে সকল রাজনীতিবিদরা রাজনীতি করছেন বেশিরভাগ রাজনীতিতে আসে তার নিজের জন্য, মানুষকে দেওয়ার জন্য আসে। সেজন্য আজকে মারামারি, হানাহানি, অর্থাৎ পলিটিক্সে আসলেই সেখানে টাকা উপার্জন করা যায়, জমি দখল করা যায়, চাঁদাবাজি করা যায়, এই সমস্ত করা যায়। এই জন্যই তো রাজনীতি। এখনকার তরুণ প্রজন্ম যেটা চাচ্ছে এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা চাচ্ছেন সেটা চাচ্ছেন, তরুণ প্রজন্ম যেটা চাচ্ছে উনিও সেটা চাচ্ছে। এজন্য এই নির্বাচনে বারবার একটি কথা আসছে যে ক্লিন ইমেজের প্রার্থী দেওয়া হবে। ক্লিন ইমেজ আসলেই কিন্তু ওই যারা অপশক্তি, যারা চাঁদাবাজ করে জমি দখলদার করে তারা কিন্তু চান্স পাবে না। তো আমরা তো আশা রাখছি যে ইনশাআল্লাহ আগামীতে এটা আসবে। এবং আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে এইটুকু বলতে চাই, আমার ডানে এবং বামে, সামনে এবং পিছনে আমি কোনো ছাদাবাজ রাখি না, রাখবো না। এটা আমার নীতি, এটা আমার আদর্শ, এবং এই নীতি এবং আদর্শ আছে বিদায় আমি হাঁটি হাঁটি পা পা করে এই পর্যায়ে এসেছি। আমি আশা রাখি তোমাদের পরামর্শ, তোমাদের সহযোগিতা আমার আগামী দিনে চলার পর আরো মসৃণ হবে। আর এখানে আমার এক ডাক্তার ভাই প্রশ্ন করেছেন যে এসএসসি পাস করে ডাক্তারি পড়ার প্রেসক্রিপশন দিচ্ছে। আপনি দয়া করে সিলেট শহরের নগরীর ভিতরে যদি কোথাও হয় সেটি আমাকে আপনি দিবেন, ইনশাআল্লাহ উইদিন 24 আওয়ার্স তার চেম্বার একদম শেষ করে দিয়ে দিব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি সরাসরি দুটো বিষয়ের আলোচনায় যে রাজনীতি রাষ্ট্র হোক, আসলে রাজনীতি থাকতে কিন্তু রাজনীতির সম্পর্কে তো আজকে এই আলোচনার যে নবনাগর জাতীয় আমাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ, অনেক বড় বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, সেই বাংলাদেশ সবার আগে প্রয়োজন যে দেশপ্রেম। সেই দেশপ্রেম ছিল বাংলাদেশের মানুষের, সেটা আরেকবার প্রমাণিত হয়েছে ৭১ পরে, ৯০ পরে আরেকবার প্রমাণিত হয়েছে ২৪শে জুলাই আগস্ট ঐক্যভাবে প্রমাণিত হয়েছে। আমরা দেশপ্রেম, আমাদের বাংলাদেশের দেশপ্রেম, গণতন্ত্রের সেটা প্রমাণিত হয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি আমার সম্মানিত প্রস্তাবক সাহেবের কাছে, আসলে এই ৫ই জুলাই আগস্টের পরে আমরা জুলাই আগস্টের সাথে আমরা সবাই ঐক্যমত ছিলাম, হয়তো এখনো আছি। কিন্তু একটা কথা, ওই যে আগামী বাংলাদেশ আপনি বলবেন তাতে সবার আগে প্রয়োজন দেশ নেই। কিন্তু আমার তো মনে হয় আমাদের
থাকে এটা যে জন্য পালিয়ে গেছে ভারত তাদের কোনো বাদ নাই। তাছাড়া আমরা যারা আছি আমরা কি সবাই ঐক্যমত আছি, আমাদের সবার মধ্যে কি দেশপ্রেম আছে? যদি থাকে তাহলে কেন আমরা একাত্তরের চেতনার বিরুদ্ধে কথা বলি? কেন আমরা একাত্তরের প্রসঙ্গ আসলে আমরা আমতা করে উত্তরকে আমরা আমতা করে ক্ষমা চাই? আমাদের ক্ষমতাটা হতে হবে স্পষ্ট। যদি কোনো প্রশ্ন নাই, যদি থাকবে না একাত্তরকে ধারণ করতে হবে, একাত্তরকে লালন করতে হবে। এই একাত্তরের উজ্জীবিত হয়ে আমরা 24-এর সেই অভ্যুত্থান করেছি এবং সফল হয়েছি। তাই আমি বলবো, আমি কোনো দলের নাম বলছি না, কিন্তু আপনারা সবাই জানেন, সবাই দেখতেছেন, এখনো আমাদের মানে একটা বিশেষ অংশ এখনো কিন্তু একাত্তরকে মনে করে ধারণ করে না, লালন করে না। আমি মনে করি সবার আগে উচিত আমাদের বাংলাদেশ সৃষ্টির ফসল, আমাদের একাত্তরের চেতনা, আমাদের একাত্তরের চেতনাকে দেশপ্রেম থাকলে আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ, আগামী বাংলাদেশ করতে পারবো। যাই হোক, একেবারে হয়তো হবে। আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, বাংলাদেশের জনগণের দাবির মুখে এবং আইনের মুখে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ঠিকই, আওয়ামী লীগের সিংহভাগ নেতাকর্মী পালিয়ে গেছে, কিন্তু তাদের অবশিষ্ট কিছু অংশ এখন আছে এবং দুঃখজনক হলেও সত্য, প্রায় সব দলই কম বেশি কিন্তু সেই সব আওয়ামী লীগ বিরোধীদের, আওয়ামী লীগের দূষকদের, আওয়ামী লীগের সহযোগীদের প্রায় সব দলই কম বেশি কিন্তু তারা গ্রহণ করে গেছে। আমি একটু প্রশ্ন জানতে চাচ্ছি, এটা কি আমাদের সরকারি অবস্থান হয়ে গেল না? এই যে আওয়ামী লীগ আমরা নিশ্চিত করবো আইনের মাধ্যমেই হোক, আবার সেই আওয়ামী লীগের দূষিত দলগুলোকে আমরা গ্রহণ করে গেছি, এটা কি গণতন্ত্রের জন্য সুন্দর হবে? উপস্থাপন সম্ভব হবে এই ব্যাপারটা বলবেন। ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের একটা দুর্ভাগ্য হলো আমাদের এখানে বাংলাদেশের কোনো ইতিহাস নেই, আছে কতগুলো ইভেন্ট, 71, 90, 24 আমাদের ইতিহাস লাগবে। এবং একটু আগে কিন্তু আমরা সেই আলোচনা করেছি, ইতিহাসের জন্য লাগে একটা ট্রুথফুলনেস, একটা অবজেক্টিভিটি লাগে, সেটা আওয়ামী লীগ নষ্ট করেছে। আওয়ামী লীগ 71-কে মুক্তিযুদ্ধের চেতনাকে গণহত্যাকারী চেতনা হিসেবে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, যে কারণে বাচ্চা বাচ্চা ছেলেদের আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান দিয়ে নামতে হয়েছিল। ফলে আমাদের 71-কে পূজা করার চেয়ে বড় কথা হলো 71 যে জনযুদ্ধ ছিল, জনগণের যুদ্ধ ছিল, যেটা সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, এবং তিনি রণাঙ্গনে সরাসরি থেকে যে যুদ্ধ সংগঠিত করে বাংলাদেশকে সামনে থেকে যুদ্ধ করে মুক্ত করলেন, স্বাধীন করলেন, পরবর্তী সময়ে একটা নাগরিক ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের নেতৃত্ব দিলেন। সেই বাংলাদেশের জনগণের ইতিহাসের বাংলাদেশ, জনতার ইতিহাস, 71-এর গণযুদ্ধের ইতিহাসকে প্রথম কথা হলো পুনঃপ্রতিষ্ঠা করা আমাদের 1 নম্বর দায়িত্ব, 24-এর দায়িত্ব। এই জন্য আমরা ইতিহাসকে কোনো দলীয় জায়গা থেকে দেখি না, ইতিহাসকে দেখি আমরা জাতীয় জায়গা থেকে। এই জন্য 71-এর আমাদের একটা জাতীয় ইতিহাস লাগবে। আর যারা 71-এ জাতির বিরুদ্ধে রাজনীতি করেছিল, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল, তাদের ব্যাপারে জনগণ অতীতেও যেরকম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিবে। কিন্তু অন্যদিকে যারা ভারতীয় বাঙালিদের দ্বারা পরিচালিত ইসলাম বিদ্বেষী মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশের উপর প্রতিষ্ঠা করে আবারও আওয়ামী লীগের বয়ানকে ফেরত আনতে চায় এবং বিএনপির কাঁধে ভর করে ফেরত আনতে চায়, তারা দিবা স্বপ্ন দেখছে। আমরা বিএনপি কখনো দিনও মুক্তিযুদ্ধকে তার দলীয় ইতিহাস হিসেবে দাবি করে নাই। মুক্তিযুদ্ধকে সে সবসময় জাতীয় সংগ্রাম হিসেবে অবহিত করেছে, আখ্যায়িত করেছে। বলে এই জায়গা থেকে যারা মুক্তিযুদ্ধকে এই যে এটাকে বলে ইংরেজিতে বলে এটাকে পলিটিক্যাল ইউজ অফ দ্য পাস্ট, অতীতের রাজনৈতিক ব্যবহার, যারা অতীতকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়, এই কুচক্রীদের বন্ধ করতে হবে। এই জন্য 24-কে আমরা কোনো দলীয় আন্দোলন হিসাবে আখ্যায়িত করি না, আমরা কিন্তু বলি এটা একটা জাতীয় গণ অভ্যুত্থান, জাতির জাগরণ, এটা একটা জেনারেশনের অভ্যুত্থান। একইভাবে 71টাও এটা বাংলাদেশের জনগণের অর্জন। যারা এটাকে দলীয়ভাবে ব্যবহার করতে চায়, তারা
এইটা বললাম তো 54 বছরে পারে নাই, আগামী 100 বছরেও পারবে না। কারণ এটার সমতুল্য ইভেন্ট ঘটনা বাংলাদেশের জীবনে আর আসবে না। আমরা একটা ভূখণ্ডের অস্তিত্বের মধ্যে নিজেদের নাগরিকত্বের মর্যাদা পেয়েছি, পৃথিবীর অনেক কমিউনিটি পায়নি। এটা অতুলনীয় ঘটনা, এর সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। কিন্তু 24 আমাদেরকে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের সুযোগ করে দিয়েছে। এবং রাজনৈতিক স্বাধীনতা কিভাবে অর্জিত হয়? যে জাতির ইতিহাস প্রথমত মুক্তি পায়, সে জাতি মুক্তি পায়। এই জন্য আমাদের 24 দরকার জনগোষ্ঠীর ইতিহাসের মুক্তি ঘটানো, এবং ইতিহাসের মুক্তি ঘটানোর জন্য অতীতের রাজনৈতিক ব্যবহার বন্ধ করা। সেটা বামপন্থীদের ক্ষেত্রে যেমন বন্ধ করা, তেমনি 71-এর যারা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল, যারা সবসময় প্রো স্টেট এবং এন্টি পিপল, এন্টি নেশন রাজনীতি করেছে, তাদের ক্ষেত্রে একই বার্তা যে আপনারা অতীতের দলীয় ব্যবহার করেন না। অতীত জনগণের সম্পত্তি, ইতিহাস জনগণের সম্পত্তি। এইটা কখনোই আমরা কোনো দলকে ক্ষুদ্র স্বার্থে আর ব্যবহার করতে দিব না। যারাই ব্যবহার করবে তারাই ফ্যাসিস্ট হয়ে ওঠে, এটা আমরা দেখেছি। ধন্যবাদ।